কথাগুলো বলে কষে একটা থাপ্পড় মারলো। রাজ শীতলের কথা শুনে সিংহের রূপ নিল। রাজ শীতলের কাছে গিয়ে শীতলকে কোলে তুলে নিল। রাজ শীতলকে নিয়ে বেডের মাঝখানে ফেলে দিল ধপ করে। রাজ নিজের কোট শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারলো, সেই সাথে শীতলের ওড়না। আমাকে টাচ করলে না খবর আছে আপনার। আমি আপনার নামে কেস করব থানায়। আমার ভাই থানার পুলিশ কমিশনার, ওকে? তুমি যাই বলো না কেন, আজকে আমাকে কেউ আটকাতে পারবে না। আর আমাকে কোন থানায় নিয়ে যায় আমার শ্যালক, সেটাও আমি দেখব। রাজ শীতলের উপর উঠে শীতলের ঘাড়ে নিজের নাক ঘষতে শুরু করলো। ছাড়ুন আমায় প্লিজ। আমায় ধরবেন না আপনি, দূরে যান আমার থেকে। জানোয়ার শয়তান লোক কোথাকার। আমি জানোয়ার, শয়তান আর রেপিস্ট। বারবার বলছো আমি রেপিস্ট, তাই না? শীতল কান্না করছে। রাজ শীতলকে আরো শক্ত করে জড়িয়ে ধরে চাদর টেনে গায়ে দিয়ে বলল, শীতল, কান্না করছে কেন? আমি তো পর কেউ নয়, আমি তোমার স্বামী। তোমার উপর আমার অধিকার আছে। আমার আল্লাহ তাআলা আমাকে সে অধিকার দিয়েছে। তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমায় ভালোবাসি, এটাই সত্যি। তুমি কোনো চাপে পড়ে আমার মিথ্যা কথা বলছো। পুরো গোষ্ঠী মিলে আমাকে অপমান করেছ, আঘাত করে আমাকে রক্তাক্ত করেছ। আমি কিছুই বলিনি, শুধু চুপচাপ সহ্য করেছি। নইলে রাজের গায়ে হাত তুলে এমন বুকের পাঠা কারণ এই দুনিয়াতে কলিজা ছিঁড়ে ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেলবো, এমন কথা কেউ ভাবলে? আমি ভালো করে জানি তুমি পরিবারের চাপে এমন করছো। কি হয়েছে তা আমাকে বলছে না পর্যন্ত। ভেবো না তোমাকে ভুল বলছে দূরে সরে যাব। আমি একবার এরকম ভুল করেছি, আর এমন করব না। আমার ভালোবাসা এত দুর্বল মনে করো না। আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে আমার সাথে থাকতে হবে। তুমি চাইলেও আর না চাইলেও। এখন যাও, ফ্রেশ হয়ে নাও। নকল বাড়ি পৌঁছে দিয়েছে, ওর আসলে বাড়িতে নিয়ে আসবো তোমায়। এর জন্য রেডি হয়ে থাকো। শীতল এখনো চুপচাপ। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে গোসল করিয়ে দিতে পারি। আমরা দুজনে একসাথে গোসল করব, তার সাথে ফ্রিতে চেঞ্জ করে দেবো তোমায়। শীতল রাজের কথা শুনে পুরো চাদরটাই নিজের গায়ে জড়িয়ে ওয়াশরুমে চলে গেল। রাজ মুচকে হাসলো। তখনই রাজ শীতলের ফোনে রোদের নাম্বার বাজতে দেখলো। রোদ বলছি, শীতল এতক্ষণ কোথায় ছিলি? এখন কোথায় তুই? আমি তোর চিঠি বলছি রোদ। পুকুরের বাচ্চা তুই কি কি করিস শীতলের ফোনে? আমার ওয়াইফের ফোনে আমিই তো থাকবো। বাজে কথা রাখ, শীতল কোথায় বল। আমার সাথে আমার বউ, আর খুব ভালোই আছে। শয়তান তুই কি করেছিস শীতলের সাথে? সেটা বলা যাবে না কি করেছে। জানোয়ারের বাচ্চা, তুই শীতলের গায়ে হাত দিবি না। দিয়েছি আর দেব, দেখি তুই কি করতে পারিস। রাজ ফোন কেটে দিল। রোদ তার ফোনটা ছুঁড়ে মারলো আর অতীতের কথা ভাবতে লাগলো। রাজ আর রোদ স্কুলে পড়াকালীন রাজ তাদের এক ফ্রেন্ডের চোখে পেন্সিল ঢুকিয়ে দিয়েছিল। ছেলেটার চোখ নষ্ট যায় সারা জীবনের জন্য। রাজ রোদের আড়ালে ছেলেটাকে ক্ষতিপূরণ হিসেবে ছেলেটার সাথে রোজার বিয়ে দেবার প্রতিজ্ঞা করেছিল। রাজ কিছুতেই কারো কাছে দোষী হয়ে থাকতে চায় না। রোদ এই কথা শুনে ডিসিশন নেয় সে রোজাকে ফিরিয়ে দেবে। রোদ তার বাবার জন্য রোজাকে ফিরিয়ে দিয়েছিল। আজকে বাবা আর রাজের কারণে রোজা কষ্টে আত্মহত্যা করেছে। রোদ কখনো বিয়ে করে বংশের প্রদীপ রক্ষা করবে না প্রতিজ্ঞা করেছে। এটা তার বাবার শাস্তি। আর রাজের শাস্তি হলো রোদ যে ভালোবাসার আগুনে পুড়ছে ঠিক তেমনই শীতলের ভালোবাসার আগুনে তাকে পোড়ানো। প্রথমে রোদের মনে এমন কথা আসেনি বা প্রতিশোধের আগুন জ্বলেনি, কিন্তু শীতলের সাথে যা করেছে তারপর আজকে মাফ করার প্রশ্নই ওঠে না। রোজার কসম খেয়ে রোদ প্রতিজ্ঞা করেছে সে কখনো বিয়ে করবে না, আর ওর মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তি দিয়ে ছাড়বে। রোদ বেঁচে থাকতে কখনো রাজকে শীতলের কাছে আসতে দেবে না। শীতল ওয়াশরুম থেকে শাড়ি পেঁচিয়ে বের হলো। শীতল শাড়ি পরতে জানে না, তাকে খালা শাড়ি পরিয়ে দিত বা কোনো সার্ভেন্ট। রাজ শীতলকে কাছে টেনে এনে নিজের হাতে শাড়ি পরিয়ে দিল। শাড়ি পরানোর সময় রাজ শীতলের উন্মুক্ত নাভিতে চুমু খেলো। রাজ বলল, এখানে আমার বেবিসরা আছে, তারা কবে যে আসবে আর কবে তাদের বাবার কষ্ট বুঝবে তাদের দেখা উচিত। তাদের বাবার সাথে তাদের মা কত অন্যায় করছে, কত কষ্ট দিচ্ছে তাদের মা তাদের বাবাকে। রাজ মন ভরে শীতলের নাভিতে চুমু খেলো। শীতল শিহরিত হয়ে রাজের চুল মুঠি দিয়ে ধরল। রাজ শীতলকে কোলে নিয়ে কারে বসালো। রাজ শীতলকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিল। শীতল কিছু না বলে চুপচাপ হেঁটে যাচ্ছিল। ডার্লিং, শীতল পেছনে তাকালো। এখন আপাতত নকল বাড়িতে থাকো, খুব শীঘ্রই রহস্য উদ্ঘাটন করে তোমাকে নিজের কাছে নিয়ে আসবো। কোনো চিন্তা করো না, ঠিক মতো খেয়ে দিয়ে নাকে সর্ষে মেখে শান্তিতে ঘুমাও। আই লাভ ইউ, আই ক্যান নট লিভ উইদাউট ইউ। শীতল বাড়িতে ঢুকে গেল। রাজ চলে গেল কিছুক্ষণ তাকিয়ে থেকে। রোদ বারান্দা থেকে এসব দেখছিল আর লুচির মতো ফুলছিল। সে বেঁচে থাকতে এই জীবনে কখনো রাজার শীতলকে এক হতে দেবে না। রোদ ওয়ালেট থেকে রোজার ছবি বের করে দেখলো এক পলক। তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হলো। পরের দিন রাজ শীতলের বাসার সামনে পেছন দিক দিয়ে দাঁড়িয়ে রইল।
তাকে এক পলক দেখে অফিসে যাওয়ার জন্য। বাট শীতল একবারের জন্য এলো না বারান্দায়। রাজ মন খারাপ করে অফিসে গেল। রাজের কোনো কাজে মন টিকছে না। শীতলকে ছাড়া সে কিছু ভাবতে পারছে না। ইচ্ছে করছে রোদকে মার্ডার করে শীতলকে নিজের কাছে নিয়ে আসতে। শীতলের মুখের দিকে তাকিয়ে রাজ বেশি জোর দেখাচ্ছে না। রাজ শীতলকে কষ্ট দিতে চায় না আর। তা না হলে শীতলকে এতক্ষণ শিকল দিয়ে বেঁধে নিজের কাছে রাখতে পারত। রাজের কাছে সন্ধ্যায় একটা ফোন এলো। রাজের সিক্রেট গার্ড তাকে জানিয়েছে যে শীতলকে আজকে সজল নামের কেউ দেখতে এসেছে। বিয়ের কথা ভাবছে শীতলের বাড়ির লোক শীতলের। রাজের মাথা নষ্ট হয়ে গিয়েছে এমন কথা শুনে। রাজ লেট না করে বাতাসের বেগে শীতলদের বাড়িতে আসলো ড্রাইভ করে। রাজ মেইন গেট ভেঙে ঢুকলো শীতলদের বাড়িতে। বাট রাজ ভেতরে ঢুকতে পারলো না, কারণ রোদ পুরো পুলিশ বাহিনী দিয়ে সারা বাড়ি গার্ড দিয়ে রেখেছে। রাজ জোর জবরদস্তি ঢুকতে চাইলো বাড়িতে, বাট পুলিশ গার্ডরা তাকে ঢুকতে দিল না। রাজ রেগে পুলিশ গার্ডটাকে লাথি মারলো। রোদ এটা দেখে রাজকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। রাজের কপাল থেকে ব্লিডিং বের হচ্ছে। রাজ বলল সে কিছুতেই যাবে না শীতলের সাথে কথা না বলে। রোদ রাজকে থ্রেট করলো এখান থেকে চলে যেতে। রোদ রাজের মাথা ফাটানোর পরেও কিছু বলল না। এদিকে তার খেয়ালও নেই। রাজ জোরে জোরে চিৎকার করে শীতলের নাম ধরে ডাকতে লাগলো। রাজ বলছে সে শীতলের সাথে দেখা না করে যাবে না কিছুতেই। হঠাৎ বজ্রপাত শুরু হলো। আকাশ ফেটে যেন বজ্রপাত হচ্ছে। খুব জোরে বৃষ্টি শুরু হলো। সবাই ভেতরে ঢুকে গেল। গার্ডরা এখনো মেইন ডোরে পাহারা দিচ্ছে। রাজ যেন ভেতরে ঢুকতে না পারে। রাজ বৃষ্টি উপেক্ষা করে শীতলের রুমের বারান্দার দিকের রাস্তায় দাঁড়িয়ে রইল আর জোরে জোরে শীতলের নাম ধরে চিৎকার করতে থাকলো। রাজ তার চিৎকার থামাচ্ছে না। এদিকে ঝড় শুরু হলো ঢাকাতে। রাজ বৃষ্টিতে ভিজে এক পলকও ফেলছে না, শীতলের রুমের দিক থেকে তাকিয়ে। ঢাকা শহরে 4 নাম্বার বিপদ সংকেত চলছে। পুরো বাংলাদেশেও একই অবস্থা। এই সময় কাকপক্ষেও নেই। আর রাজ এখনো বেডের মাঝখানে দাঁড়িয়ে আছে। সে এক পলকহীন ভাবে শীতলের জানালার দিকে তাকিয়ে আছে। ভালোবাসা এত অসহায় সেটা জানা ছিল না রাজের। রাজের কি নেই? সব আছে। প্রতিপত্তি, শক্তি, ক্ষমা সব আছে। তবুও সে তার ভালোবাসাকে জয় করতে পারছে না। এক সময় যার ভালোবাসাকে দূরে ঠেলে দিয়েছিল, যাকে মানুষ পর্যন্ত ভাবেনি, শুধু একদলা মাংসের পিণ্ড ভেবে প্রতিশোধ নিয়েছে। ঘা শুকুতে শুকুতে নতুন আরেক ঘা যাকে দেওয়া হয়েছিল, আজকে তার জন্য নিজের শরীর বারবার ক্ষত বিক্ষত হচ্ছে। এত কষ্ট কেন জীবনে ভালোবাসার জন্য? কেউ কি বলতে পারো রাজকে? রাজের কোনো জ্ঞান নেই চারদিকে কি হচ্ছে। সে আপন মনে শীতলকে এক পলক দেখার জন্য দাঁড়িয়ে আছে। চোখ থেকে অনবরত পানি পড়ছে, যেটা বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যাচ্ছে। রাজের মন বলছে শীতল তাকে অনুভব করছে। তারা যে একই দেহে দুটি প্রাণ। রাজ জানে শীতল তার মতো জানোয়ার অমানুষকেই ভালোবাসে। তবে কিসের জন্য তাদের ভালোবাসার জয় হচ্ছে না? কেন উপরওয়ালা বারবার পরীক্ষা নিচ্ছে তাদের? একবার রাজকে দিয়ে পরীক্ষা, আরেকবার শীতলকে দিয়ে পরীক্ষা। রোদ উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর হাসছে। রোদ এখন বিকৃত কীটে পরিণত হয়েছে। রোজার ছবিটা দেখে দেখে সে রাজের কষ্ট অনুভব করছে। রাজ এক পর্যায়ে আবারও চেষ্টা করলো মেইন ডোর ভেঙে শীতলের কাছে যাওয়ার। প্রায় 30 জন লোকের সম্মুখীন হতে হয়েছে তাকে। সবাইকে সামনে থেকে সরাতে সরাতে তার ক্লান্ত হয়ে যাওয়ার কথা, অথচ সে ক্লান্ত নয়। এ কি তাহলে অন্ধপ্রেমের শক্তি? রাজ পাগলের মতো সবাইকে আঘাতের পর আঘাত করছে। সব কটাকে মেরে তক্তা বানাচ্ছে রাজ। রোদ বিষয়টা দেখছে। রাজ সামনে থাকা সবাইকে আঘাত করে প্রতিরোধ করলো। শীতলের কাছে যাওয়ার রাস্তা, চারদিকে বৃষ্টির পানি লাল হয়ে গিয়েছে। রাজ আর শীতলের ভালোবাসার প্রমাণ স্বরূপ। রাজ চিৎকার করে বলল, আরো কেউ কি আছে যে আমার ভালোবাসার পথে দাঁড়াবে? এমন সাহস আরো কারো আছে? রাজ শীতলের নাম ধরে চিৎকার করে বলল, শীতল, কোথায় তুমি? তোমার জানো রমানোর সাপের কাছে চলে এসো। আমার যা সহ্য হচ্ছে না। আমি রক্তের বন্যা বইয়ে দেবো যদি তুমি না আসো। শুনতে পাচ্ছ? তোমার কাছ থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না। মৃত্যু ছাড়া আমি আজকে তোমায় এখান থেকে না দেখে যাব না। তার সাইডে এসে হাঁটু গেড়ে মাথায় হাত দিয়ে নিচে বসে কাঁদছে। হঠাৎ সে মাথায় কিছু অনুভব করলো। রাজ পেছনে ফিরে রোদকে দেখতে পায়। রাজ আঘাত করতে চেয়েও করেনি, শুধু শীতলের মুখের দিকে চেয়ে। রাজ আবারও শীতলের বারান্দার দিকে তাকালো। রাজ দেখতে পেল শীতল লাল শাড়ি পরে রোবটের মতো দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। রাজের ঠোঁটে হাসি ফুটল। পৃথিবীর কোনো কিছুতে তার খেয়াল নেই। হঠাৎ সে অনুভব করলো পিঠে ব্যথা হচ্ছে, তবুও তার এদিকে খেয়াল নেই। রোদ সেই সুযোগে ইশারা দিয়ে গার্ডদের কিছু একটা বলল। রাজকে গার্ডরা পেছন দিকে চেপে ধরে একেবারে রোডের মাঝখানে ফেলে দিল।
রাজ কিছু বোঝে ওঠার আগেই একটা ট্রাক এসে তাকে ধাক্কা মেরে রোডের পাশে ফেলে দিল। পুরো রোড রাজের রক্তে ভিজে যাচ্ছে। রাজের সেদিকে খেয়াল নেই, তার ঠোঁটে এখনো হাসি। শীতল এই দৃশ্য দেখার আগে বারান্দা থেকে সরে রুমে এলো। শীতল রোবটের মতো রুমের মাঝখানে এলো, তারপর নিজেই নিজের শাড়ি খুলে ছুঁড়ে মারলো ফ্লোরে। শীতল ডোর লক করে সোজা বেডের নিচে বসে পড়ল। শীতলের চোখ থেকে পানি পড়ছে, বুক ফেটে কান্না আসছে তার। আমাকে ক্ষমা করে দিন আপনি, আমাকে ভুল বুঝে চলে যান আপনি। আমরা আর কখনোই এক হতে পারবো না। শীতল কিছুদিন আগের কথা ভাবতে লাগলো। রাজের ফোন আসা মাত্রই শীতল ফোন রিসিভের জন্য হাত বাড়ালো। তখনই রোদ আর বাবা মা রুমে প্রবেশ করলো। রোদ শীতলের হাত থেকে ফোন ছুঁড়ে ফেলে ভেঙে ফেললো। শীতল অবাক হয়ে তাকালো সবার দিকে। দেখ শীতল, সোজা কথা সোজাভাবে আমি বলছি। আমি তোর আর রাজের কথা আমি সব শুনেছি ক্লিনিকের আড়াল থেকে। রাজ তোকে রোদ কিছু থেমে বলল, রাজ তোকে রেপ করে বিয়ে করেছে। রোজার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে ও। ভাইয়া সেসব পুরনো কথা, এখন উনি ভালো হয়েছে, নিজের ভুল বুঝতে পেরেছে সে। পুরনো কথা না, নতুন কথা, সে সব জানি না আমরা। রাজ আর তোর সম্পর্ক এখানেই শেষ। রাজের কাছে তোকে আর পাঠাবো না আমরা। শীতল বিষম খেয়ে বলল, কি সব যাতা বলছে ভাইয়া? আমি ওনার স্ত্রী আর উনি আমার স্বামী, আমার ঠিকানা উনি। রোদ যা বলছে সে সব ঠিক বলছে মা। আমি তোকে বলেছিলাম একদিন রাজকে স্বামীর মর্যাদা দিতে। এখন আমি বলছি তুই সব ভুলে যা, এই মিথ্যা সম্পর্ক থেকে বেরিয়ে আয়। তোকে একটা রেপিস্টের সাথে থাকতে দিতে পারি না আমরা। মা কি বলছে এসব? উনি যাই হন আমার স্বামী তো, আমি ওনার সাথেই থাকবো মনে প্রাণে। উনি আমাকে, আমি ওনাকে স্বামী হিসেবে মানি, মেনে নিয়েছি আমি। দেখো মা, এতদিন আমরা তোমাকে ভুল বুঝেছি। আমরা আসল ঘটনা জানতাম না। তোমার কোনো দোষ নেই। এখন তোমার পাশে আমরা সবাই আছি। তুমি ভয় পেও না। ওকে ডিভোর্স দিয়ে দাও। 1 বছর যাবত ও তোমার সাথে অন্যায় করেছে, অত্যাচার করেছে, আর না। শীতল ডিভোর্সের কথা শুনে চমকে গেল। আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। আমার স্বামী নামে কোনো কথা আমি শুনতে চাই না। আমি চলে যাচ্ছি তোমাদের বাড়ি থেকে, আমার স্বামীর বাড়ি। শীতল এক পা এগুতেই রোদ বলল। আর এক পা এগুলোই তুই রাজের ধ্বংস দেখবি। শীতল ফিরে তাকালো। জানোয়ারকে রেপের দায়ে জেলে পাঠা সারা জীবনের জন্য। আর মান সম্মান নষ্ট হয়ে রাস্তায় গড়াগড়ি খাবে। তুই এটাই চাস? চুপ করো ভাইয়া, কি বলছো এসব? এমন কথা বলো না। ওনার বিন্দু পরিমাণ ক্ষতিও আমি চাই না। তাহলে আমরা যা বলবো তাই করবে তুমি? কথা দাও। তোর ভাই আর বাবা ঠিক বলছে শীতল, তোর হাতে সব কিছু। ওই জানোয়ারকে মাফ করে দেব যদি যদি তুই আমাদের কথা না শুনিস। এখন তুই ডিসিশন নে, কি করবি? শীতল ফ্লোরে বসে পড়ল। আমাদের মাঝে যে সব কথা হয়েছে তার আজকে বলবি না, খবরদার। তাহলে আমাদের সে খারাপ কেউ হবে না। কখনো ফিরে যাবে না তুমি, আর কিছু বলবে না রাজকে। আমরা যা বলবো তাই বলবে ওকে প্রয়োজনে। শীতল কান্না করতে শুরু করলো। আর একটা কথা মাথায় ঢুকিয়ে নে, যদি কখনো তুই রাজের কাছে ফিরে যাওয়ার চিন্তাও করিস তো আমাদের মৃত্যুর জন্য তুই দায়ী থাকবি। বাবা মা সহ আমি ফাঁসি দেবো গলায়, খোদা তার আর কসম। শীতল অবাক হয়ে তাকালো সবার দিকে। কথাগুলো মাথায় ঢুকিয়ে নে, কখনো ওর কাছে যেতে বা কিছু বলতে পারবি না নিজের ইচ্ছায়। রাজের মতো জানোয়ারকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে ইচ্ছে করছে। এত বড় সাহস ওর! ও আমার একমাত্র আদরের কলিজার বোনের সাথে এমন জঘন্য কার্যাবলী করেছে। শুধু তোর দিকে তাকিয়ে ছেড়ে দিলাম। কিছুদিন দূরে থাকলে রাজকে ভুলে যাবি, তোর নতুন জীবন শুরু হবে। শীতল সেদিন অনেক কান্না করে সবাইকে বুঝিয়েছিল। রাজের মতো পা ধরে পর্যন্ত ভিক্ষা চেয়েছিল রাজের কাছে ফিরে যেতে, বাট কেউ তা বোঝেনি। শীতল তখন জ্ঞান হারিয়েছিল। বাস্তবে ফিরে এসেও শীতল কাঁদতে কাঁদতে জ্ঞান হারালো। সবাই শীতলের রুমের ডোর ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। সকালে রাজের জ্ঞান ফিরল ক্লিনিকে। চাচা রাস্তা থেকে রাজকে তুলে এনে ক্লিনিকে নিয়ে এসেছে। মাথায় ব্যান্ডেজ করা রাজের, বুকেও ব্যান্ডেজ করা। জ্ঞান ফিরে রাজ চুপচাপ আতশোয়া অবস্থায় বসে আছে, চোখ বন্ধ করে। রাজ হঠাৎ স্বাভাবিক হয়ে বলল, চাচা, শীতল এখন কোথায়? ঢাকাতে আছে না পুরো গোষ্ঠী কোথাও লুকিয়ে রেখেছে? ওরা কেউ নেই। শীতলকে নিয়ে তোমার ভয়ে ঢাকা ছেড়ে ময়মনসিংহে গিয়েছে। রাজ হাসতে হাসতে বলল, রাজকে ওদের এত ভয়?
আমার ভালোবাসাকে আমার থেকে লুকিয়ে রেখেছে। চাচা ময়মনসিংহে যায় না অনেকদিন ধরে, ময়মনসিংহের পাহাড় দেখি না অনেকদিন ধরে, মুক্তা গাছের মনটা খায় না কতদিন ধরে। গেট রেডি, কারণ ময়মনসিংহে যাব। শীতল তাদের ময়মনসিংহে পুরনো বাড়িতে দাঁড়িয়ে আছে বারান্দায়। বারান্দা থেকে ব্রহ্মপুত্র নদের রূপ দেখছে সে, আর রাজকে ফিল করছে। হঠাৎ সজল এসে বলল। হাই শীতল, হোয়াটসঅ্যাপ? শীতল পেছন ফিরে তাকালে সজল বলল। আমাদের বিয়ের জন্য তৈরি তুমি? তোমাকে কিছু বলার আছে। কি বলবে? ছোট থেকে আমরা দুজন দুজনকে চিনি। এর বাইরেও কিছু আছে। তোমার বিয়ে হয়েছিল তাই তো? শীতল দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল। আমি একজনের ব্যবহৃত, তার চেয়ে বড় কথা হলো আমি ভার্জিন নই। সজল হেসে বলল। এইসব ভার্জিনিটি 16 টাকা দিয়েও পাওয়া যায়, তুমি জানো? প্রত্যেক দিন ইচ্ছাকৃত কত স্কুল পড়ুয়া মেয়ে তাদের বয়ফ্রেন্ডের কাছে ভার্জিনিটি ছাড়ায়। সেখানে তোমাকে জোরপূর্বক যাই হোক এসব তুচ্ছ বিষয় নিয়ে আমি সময় নষ্ট করতে চাই না, কারণ আমি তোমায় ভালোবাসি। রাজ ময়মনসিংহে এসে পড়েছে দুপুরের মধ্যেই। ময়মনসিংহে পা রেখেই বলল। আমার ভালোবাসাকে নিজের জন্মভূমি থেকে জয় করব। দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না। শীতল বিছানায় বসে বসে কাঁদছে। সে কি করবে না করবে ভাবতে পারছে না। রাজ এই জায়গায় অন্য কাউকে কিভাবে দেবে সে যে রাজকে জীবনের থেকেও বেশি ভালোবাসে। রাজের কষ্ট শীতল নিজের চোখে না দেখলেও তার অনুভূতি বলছে সে ভালো নেই। 2 দিন পর রাজ খুঁজে পেল শীতলের বাড়ির ঠিকানা। রাজ লেট না করে শীতলের বাড়ির পেছন দিকে গেল ড্রাইভ করে। শীতলের রুম আন্দাজ করতে পেরেছে কিছুটা রাজের মন বলছে শীতল ঠিক নেই। রাজের মন বলছে শীতল ঠিক এই পাশেই আছে। শীতলদের বাড়ির পাশ দিয়ে শান্তশিষ্ট ব্রহ্মপুত্র নদ বয়ে যাচ্ছে। রাজ হঠাৎ শীতলকে দেখতে পেল। শীতল জানালায় দাঁড়িয়ে কাঁদছে। রাজ সেটা পরিষ্কার দেখতে পেল। রাজের বুক ফেটে যাচ্ছে শীতলের চোখের পানিতে। রাজ শীতলকে কিছুক্ষণ দেখেই চলে গেল। বিকালে সজল জোর করে শীতলকে নিয়ে গেল ঘুরতে। বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার আগে রোদ এবং শীতলের বাবা মা শীতলকে কিছু সময়ের জন্য কঠোরভাবে হুমকি দেয়। তারা বলে যদি সে সুযোগ পেয়ে রাজকে ফোন করার চেষ্টা করে তাহলে রোদ এবং তার বাবা মা মিলে তাকেও রাজকে একই দড়িতে ফাঁসি দেবে। শীতল ভাবতে পারছে না নিজের বাবা মা এমনকি ভাইও তার সাথে এমন বিহেভিয়ার করবে। শীতলকে পাশে বসিয়ে সজল ড্রাইভ করছে। গার্ডেনের টিকিট কেটে ভেতরে ঢুকতেই শীতলের রাজের কথা আরো বেশি মনে পড়ল। গার্ডেনটা এত সুন্দর জাস্ট বলার বাহিরে। সজল যে এত কথা বলতে পারে এটা তার জানা ছিল না। বকবক করেই যাচ্ছে আর করেই যাচ্ছে সজল। শীতলের মাথা ব্যথা করছে। একটা বাম হলে ভালো হতো, তাহলে মাথা ব্যথা থেকে মুক্তি পেত। হঠাৎ একটা ছোট ছেলে শীতলের ওড়না ধরে টান দিল। ছেলেটা দেখতে সেই রকমের কিউট। শীতল ঠিক এমন কিউট একটা বেবি চেয়েছিল আল্লাহর কাছ থেকে, তার আর রাজের জন্য। শীতলের আশাই থাকবে, সে কখনো রাজের সন্তানের মা হতে পারবে না। ছেলেটা শীতলকে মাথা ব্যথার একটা বাম দিল। শীতল বামটা হাতে নিয়ে অবাক হয়ে গেল। ছেলেটা জানলো কিভাবে তার এটা প্রয়োজন। শীতল মাথায় লাগিয়ে নিতেই ছেলেটা দৌড়ে কোথায় যেন চলে গেল। শীতলও ছেলেটার পিছনে দৌড়ানো শুরু করলো। শীতলের মনে হচ্ছে আশেপাশে রাজ আছে, বাট এটা তো অসম্ভব। সে ময়মনসিংহে আর রাজ ঢাকায়। রাজ তো জানে না শীতল কোথায়, তাহলে এখানে রাজের আসা তো সম্ভব না। এত অপমানের পর রাজ নিশ্চয়ই রেগে আছে, কখনো শীতলের মুখ দেখতে চাইবে না। শীতলের বেশ কষ্ট হচ্ছে এই কথা ভেবে। খুশিও লাগছে রাজ তাকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করবে। ভালোই হবে সবকিছু। শীতল হঠাৎ পেছন থেকে কারো নিঃশ্বাসের শব্দ শুনতে পেল, যেটা খুব চেনা। শীতল তাকিয়ে দেখল রাজকে। শীতলের মাথায় আকাশ ভেঙে পড়ল, সাথে ভয়ও কাজ করছে। সে যে সজলের সাথে এসেছে এটা রাজ জানলে সজলকে মেরেই ফেলবে, নয়তো শীতলকেও ছেড়ে দেবে না রাজ। শীতল চোখ বন্ধ করে রাজের সামনে দিয়ে চলে যেতে লাগলো। কোথায় পালাচ্ছ তুমি? শীতল রাজের কণ্ঠ শুনে থামলো। রাজের মুখ রাগে লাল হয়ে রয়েছে। সে শীতলকে মনে হয় খেয়ে ফেলবে এমন বোঝা যায়। শীতলের বেশ ভয় লাগছে। সে কি করবে বুঝতে পারছে না। রাজের সাথে নিজে থেকে কথা বললে, ওয়াদা ভঙ্গ করলে সবার মৃত্যু দেখতে হবে তার। শীতল কিছু বুঝে ওঠার আগেই রাজ শীতলের ঠোঁট নিজের ঠোঁটে লাগিয়ে দিল। আশেপাশে লোকজন নেই তেমন, চারদিকে শুধু সবুজ সবুজ গাছপালা, ফুল। সজল শীতলের জন্য আইসক্রিম কিনতে গিয়ে ফিরে এসে দেখে শীতল নেই। রাজ শীতলের ঠোঁটে অনেকক্ষণ চুমু খেলো। শীতল আটকালো না। সে তো নিজে থেকে কিছু করছে না, রাজ তাকে জোর করছে। রাজ শীতলকে খুব কাছ থেকে বলল, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল 3-4 দিন ধরে তোমায় না দেখতে পেয়ে। আজ প্রাণ ফিরে এসছে তোমাকে দেখে। তোমার স্পর্শের ছোঁয়ায় জীবন ফিরে পেয়েছে। শীতল চুপচাপ।
সে রাজের দিকে একবার তাকিয়ে দেখলো শুধু রাজের শরীর ভেঙে পড়েছে। রাজের উপর তার পরিবার অত্যাচার করে কি হাল করেছে। শীতল মনে মনে চাচ্ছিল রাজ যেন তাকে আরেকবার জড়িয়ে ধরে চুমো খায়, এতে তার কষ্ট লাঘব হবে কিছুটা। যেভাবে সেই কাজ। রাজ শীতলকে আবার জড়িয়ে ধরে আরো কিছুক্ষণ চুমো খেলো। রাজ বলল, কে জানে আমার শালক তোমাকে আমার কাছ থেকে আরো কত জায়গায় লুকিয়ে রাখে, আর আমি তোমাকে দেখতে না পেয়ে মরে যাব। তুমি কিভাবে পাচ্ছ আমাকে ছেড়ে থাকতে? আমি তো এক মুহূর্তে পাচ্ছি না তোমাকে ছাড়া থাকতে, এক ফোঁটা পানিও খেতে পাচ্ছি না তোমায় ছাড়া। আমায় যেতে দিন, আমি আপনার সাথে কথা বলতে চাই না। রাজ রেগে বলল, আমি তোমায় না দেখে থাকতে পারছি না, আর তুমি কি না? যাই হোক, তোমায় কিছু বলতে হবে না, সব সমাধান আমিই বের করব, তারপর তোমাকে আমার কাছে নিয়ে আসবো। শীতল চিৎকার করে বলল, কি চান আমার কাছে আপনি? আমি আপনাকে ঘৃণা করি, শুধুমাত্র আমার থেকে দূরে থাকুন আপনি। শীতল দৌড়ে চলে গেল। সিএনজি নিয়ে সজলকে কিছু না বলেই চলে গেল বাড়িতে শীতল। রাজ শীতলকে বলেছিল সকালে যেন শীতল নিজ হাতে রান্না করে নিয়ে আসে রাজের জন্য। রাজ ততক্ষণ পর্যন্ত কিছুই খাবে না। প্রতিজ্ঞা করেছে রাজ শীতলের হাত দিয়ে খাবে সে। মরে গেলেও এক ফোঁটা পানি পান করবে না সে। শীতল সোজা গিয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেললো। সে কিছু ভাবতে পারছে না। শীতল ড্রয়ার থেকে ব্লেড বের করে নিজের হাত কেটে ফেললো। হাত দিয়ে রক্ত পড়ছে শীতলের মুখ দিয়ে আজকে। সব দুঃখ আজ মুছে যাবে তার। কারোর ওপর কোনো অভিযোগ নেই তার। রাজের কথা মনে পড়ছে শীতলের। রাজ শীতলের মৃত্যুর কথা শুনে পাগল হয়ে যাবে হয়তো। শীতলের হাতের ব্যথা কিছুই না, মনের ব্যথায় যে রক্তক্ষরণ হচ্ছে সেটা যে কতটা কষ্টদায়ক তা যদি কেউ বুঝতে পারতো। শীতলের রক্তে ফ্লোর ভেসে যাচ্ছে। শীতলের শুধু রাজের জন্য কষ্ট লাগছে। শীতলের কিছু হলে তো রাজ পাগল হয়ে যাবে। রাজ শীতলের সাথে যে জঘন্য কাজ করেছিল তা নিজের জ্ঞানে করেনি, সে তো এখন অনুতপ্ত। মানুষ মাত্রই ভুল করে। শীতল চেয়েছিল ভাগ্যকে মেনে নিয়ে রাজকে নিয়ে সুখে থাকতে, রাজের সংসার সামলাতে, রাজের বাচ্চার মা হতে। আফসোস এই জীবনে আর তা হলো না। মৃত্যুর পরে অন্তত রাজের হতে পারবে সে। এ আশায় শীতল আত্মহত্যার পথ বেছে নিয়েছে। বেঁচে থাকাকালীন রাজ ছাড়া অন্য কারো হতে চায় না সে। কাজের মেয়ে দরজা খুলে দেখা শীতল মেঝেতে পড়ে আছে, রক্তের গড়াগড়ি চলছে ফ্লোরে। কাজের মেয়ে এক চিৎকার দিল। শীতলকে ময়মনসিংহ এর মেডিকেলে ভর্তি করা হলো। শীতলের জ্ঞানে ফিরেনি এখনো। শীতলের তেমন ক্ষতি হয়নি, বাট প্রচুর রক্ত বের হয়েছে। রক্তের গ্রুপ এ নেগেটিভ, এ ব্লাড পাওয়া যাচ্ছে না। রোদ ময়মনসিংহ এর পুরো তন্ন করে ফেললো, বাট কোথাও পাওয়া যাচ্ছে না। শীতলের অবস্থা আগে ভালো হলেও এখন খারাপের দিকে যাচ্ছে। রাজ রাতে এই খবর পায় তার গোপন সূত্র থেকে। শীতলের আর তার বাড়ির পরিস্থিতি জানার জন্য রাজ গোপন সিকিউরিটি লাগিয়েছে। রাজ এই খবর পাওয়া মাত্রই কার নিয়ে ড্রাইভ করে বাতাসের বেগে মেডিকেলে আসার জন্য রওনা দিয়েছে। রাজের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। রাজের হার্টে ব্যথা ফিল করছে, যেখানে শীতল আছে, যেখানে শীতলকে ফিল করে সে। ছোটবেলা 6 বছর বয়সে মা বাবার মৃত্যু দেখেছে সে। নিজের হাতে তাদের কবরে রেখেছিল সে। বোনকে নিজের হাতে মানুষ করেছিল সে। তাকেও অকালে কবরে রেখে আসতে হয়েছিল তাকে। নেশাগ্রস্ত সিচুয়েশনে প্রতিশোধের আগুনে যাকে বেশি ভালোবাসত তার সাথে জঘন্য কাজ করেছিল সে। সে কি এমন করেছিল যার জন্য তার জীবনে এমন জাহান্নাম নেমে এসেছে? রাজার একমাত্র বেঁচে থাকার অবলম্বন হলো শীতল। সেই শীতলকেও কেড়ে নেওয়া হচ্ছে তার জীবন থেকে। শীতলের কিছু যদি হয় পুরো ময়মনসিংহে আগুন লাগিয়ে দেবে সে। রাজ ড্রাইভ করছে খুব দ্রুত। রাজের এখন যত তাড়াতাড়ি সম্ভব শীতলের কাছে যেতে হবে। রাজ সামনে কিছুই দেখছে না, বাতাসের বেগে ড্রাইভ করছে সে। হঠাৎ একটা কার এসে রাজের কারকে ধাক্কা দেয়। রাজ কার থেকে ছিটকে পড়ে যায় একটা খাদে। রাজ একটা গাছের ডালে আটকে যায়। খুব শক্ত করে রাজ গাছের ডালে হাত রাখে। রাজ নিচের দিকে তাকিয়ে দেখে নিচে বিশাল খাদ। পড়ে গেলে নির্ঘাত মৃত্যু। রাজ নিজের জন্য চিন্তা করছে না, শীতলের জন্য চিন্তা করছে সে। রাজ আল্লাহর নাম নিয়ে বলল, হে আল্লাহ, আজকে তুমি আমার কাছে কথা দাও, যদি আমি এখান থেকে বেঁচে ফিরতে পারি তাহলে শীতলের জীবন থেকে আমাকে দূরে সরাবে না। যত ঝড় আসুক না কেন আমার সাথে থাকবে, আর আমার শীতলকে আমার কাছে এনে দেবে। যদি তুমি চাও আমার শীতল আমার না হোক তাহলে আমাকে মেরে ফেলো। আমি বেঁচে থাকাকালীন শীতলকে ছাড়া থাকতে পারবো না। এখন তুমি ডিসাইড করো, আমাকে বাঁচাবে নাকি তোমার কাছে নিয়ে যাবে। বেঁচে থাকলে শীতলকে আমার হতেই হবে, কেউ সেটা ঠেকাতে পারবে না। দরকার পড়লে রক্তের বন্যা বইয়ে দেব। রাজ আল্লাহর নাম নিয়ে ওঠার চেষ্টা করলো, বাট পারলো না। উল্টো আরো নিচে নেমে গেল সে। রাজ হাল ছাড়লো না। সে আরো চেষ্টা করলো, তবুও উঠতে পারছে না। সে চোখ বন্ধ করে শীতলের ফেস কল্পনায় দেখলো। শীতলের চোখ, তার ঠোঁটগুলো রাজের চোখের সামনে ভাসছে।
রাজ এবার শীতলের কথা মনে করে আল্লাহর নাম নিয়ে ওঠার চেষ্টা করলো। একদিকে ডালটাও ভেঙে যাচ্ছে, আর একটু বাকি আছে ভেঙে যাওয়ার। রাজ এবার আল্লাহর নাম নিয়ে ওঠার চেষ্টা করলো। এবার সে পারলো সফল হতে। রাজের পিঠের ছাল উঠে গিয়েছে। প্রচন্ড মৃত্যুর যন্ত্রণা অনুভব করছে সে। রাজ চোখ বন্ধ করে আল্লাহকে শুকরিয়া জানালো। আর শীতলের যেন কিছু না হয় সেজন্য আল্লাহর কাছে মিনতি জানালো। আল্লাহ যখন রাজকে বাঁচিয়েছে তার মানে আল্লাহ চাই শীতল রাজের সাথে থাকুক আর তাকে ভালোবাসুক। রাজ উঠে দাঁড়ালো। আবারও কারে বসে ড্রাইভ করছে সে। শীতলের জ্ঞান ফিরেনি। ব্লাড পাওয়া যাচ্ছে না। রাজের ব্লাড এ নেগেটিভ। রাজ মেডিকেলে গিয়ে শীতলের খোঁজ করলো। তথ্য অনুযায়ী সে শীতলের ওয়ার্ডের দিকে গেল। সেখানে গিয়ে রাজ শীতলের মা বাবাকে দেখতে পেল। রাজ দৌড়ে গেল সেখানে। শীতলের মা বাবা রাজকে বাধা দিল। রাজ তাদের পায়ে ধরলো আবার, যেন শীতলকে এক নজর দেখতে দেওয়া হয় তাকে। তখন এই রোদ এসে রাজের কলার ধরে রাজকে বলল, জানোয়ারের বাচ্চা, তুই এখানে কি করিস? তোর জন্য শীতলের এই অবস্থা। তোর অত্যাচারের কথা মনে করে আত্মহত্যার চেষ্টা করেছে সে। তুই কি বলছিস? আমার জন্য শীতল? এটা হতে পারে না। তুই মিথ্যে বলছিস। রোদ, প্লিজ আমাকে শীতলের মুখে একবার দেখতে দে। শীতল কেমন আছে বল একবার। ও ঠিক আছে তো? শীতল মরবে নাকি বাঁচবে সেটা তোর জেনে কাজ নেই জানোয়ার। তুই যা করেছিস তাতে মরে গেলেই ওর শান্তি। রাজ রোদকে বলল। চুপ কর, আর বলিস না, আমি শুনতে পাচ্ছি না। তখনই ডক্টর এসে বলল, মিস্টার রোদ, আপনি ব্লাডের ব্যবস্থা করেছেন? ও নেগেটিভ ব্লাড পাওয়া গিয়েছে। ডক্টর, আমি আমার পরিচিতদের বলেছি, তারা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করবে। দেখুন মিস্টার, রোগীর সিচুয়েশন ভালো না, তাড়াতাড়ি কিছু করুন। রাজ চোখের পানি মুছে বলল, আমার ব্লাড এ নেগেটিভ, আমি ব্লাড দেব। তুই কি করে ভাবলি আমি তোর রক্ত আমার বোনের শরীরে বইতে দেব? দরকার পড়লেও মরে যাবে। রোদ, তুই আমাকে যত শাস্তি দিবি সব মানব, বাট আমাকে ব্লাড দিতে দে। শীতলে কিছু হয়ে গেলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। কখনো দিতে দেব না, শীতল মরে গেলেও না। রাজ চোখের পানি মুছতে লাগলো। ডক্টর তাড়া দিচ্ছে, তবুও রোদ মানছে না। রাজ রোদের পায়ে পড়লো, তবুও রোদ মানছে না। রোদ রাজের কলার ধরে রাজকে বাহিরে নিয়ে গেল ওয়ার্ডের। রোদ বলেছে যদি সে আবার তাদের সামনে আসে তাহলে শীতলের অক্সিজেন মাস্ক খুলে ফেলা হবে। রাজ আর ভেতরে গেল না। সে ফ্লোরে বসে আল্লাহর দরবারে প্রার্থনা করছে যেন শীতলের কিছু না হয়। ডক্টর জানালো রোদকে ব্লাড পাওয়া গিয়েছে। শীতলকে ব্লাড দেওয়া হলো। রাজ গোপনে জানতে পারলো শীতল এখন আউট অফ ডেঞ্জার। রাজ আল্লাহর দরবারে শুকরিয়া জানালো। সে মেডিকেল থেকে বাইরে বেরিয়ে গেল। শরীর বেশ ক্লান্ত। রাজ এমনিতেই দুর্বল, তার উপর সে আবার ব্লাড দিয়েছে শীতলকে। শীতলের জ্ঞান ফিরেছে। সেই জ্ঞান ফেরার পর থেকে রাজের নাম নিচ্ছে বারবার। রোদের বেশ রাগ উঠল শীতলের উপর। বাবা মা বলল, রোদ, এখন শান্ত থাক, মেয়ে আগে সুস্থ হয়ে নিক। সুস্থ হয়ে কি হবে? আবার তো ওই জানোয়ারের কাছে ফিরে যাবে। দেখ শীতল, ভালো করে শুনে রাখ, তুই যদি কখনো রাজের নামও নিস তাহলে ওকে জেলে যেতে হবে, মান সম্মান হারিয়ে চিরজীবনের মতো। শীতল কিছু বলছে না, সে শুধু চোখের পানি ফেলছে। প্রায় 2 দিন পর শীতল সুস্থ হয়ে উঠল। এই 2 দিন রাস্তার লোকেদের দিয়ে শীতলের খোঁজ নিয়েছে। মাঝরাতে ওয়ার্ডের পাশে গার্ড বসে ঘুমোচ্ছে। রোদও চেয়ারে বসে আছে ওয়ার্ডের পাশে। শীতলের হালকা শব্দে ঘুম ভাঙল। সে খুব কাছ থেকে কারো নিঃশ্বাসের শব্দ শুনতে পেল। কেউ তাকে দেখছিল। শীতল চোখ অন করতেই রাজকে দেখতে পেল। শীতল চমকে গেল। রাজ এখানে গাড়ির মধ্য দিয়ে আসলো কিভাবে? রোদ ভাইয়া যদি রাজকে দেখে তাহলে মেরেই ফেলবে রাজকে। শীতল কিছু বলতে যাবে, ঠিক তখনই রাজ শীতলের মুখ বন্ধ করে দিল। রাজ শীতলের ঠোঁটে ঠোঁট মিশিয়ে রইল কিছুক্ষণ। জানো, খুব ভয় পেয়ে গেছিলাম। কেন এমন করলে? কি হয়েছে তোমার তাও বলছো না? শীতলের চোখের পানি দেখে রাজ বলল, আচ্ছা, কিছু বলতে হবে না তোমায়, আমি সব বের করবো। ভাবছো এখানে কিভাবে এলাম? শীতল রাজের দিকে তাকালো। তোমার কাছে আসতে কেউ বাধা দিতে পারবে না। সকল বাধা পেরিয়ে তোমার কাছে আসবো, তুমি যেখানে থাকো না কেন। শীতল চোখের পানি ফেলছে শুধু। রাজ শীতলের চোখের পানি মুছে দিয়ে বলল, আমাকে শুধু একটা কথা দাও, কখনো নিজের ক্ষতি করবে না, শেষ পর্যন্ত নিজের সাথে লড়াই করে যাবে। তোমার কি হয়েছে, কেন হয়েছে, এসব কিছু আমি আর জিজ্ঞেস করবো না কখনোই। তোমার উপর দিয়ে আর কখনোই প্রেশার দেবো না আমি। শুধু বলো নিজের কোনো ক্ষতি করবে না। শীতল তবুও কিছু বলছে না। রাজ শীতলের নীরবতা দেখে বলল, ঠিক আছে, তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমার কথা মাথায় রাখবে। আর আমি যা করব তোর সাথে তাতেও বাধা দিতে পারবে না তুমি। আর যদি নিজের কোনো ক্ষতি করো তাহলে তোমার ফ্যামিলির কি অবস্থা করব তা ভাবতেও পারবে না।
শীতল চমকে তাকালো রাজের দিকে। এমন কিছুই করবেন আপনি প্লিজ। এবারে খুকুমনের মুখ থেকে কথা বের হলো, আর ফ্যামিলির কথা যতটুকু ভাবো ততটুকু থেকে মিনিমাম আমার কথা ভাবতেও যদি এখন সবকিছু যদি শেয়ার করতে, তাহলে আমাদের এত কষ্ট হতো না, আর এই দিন দেখতে হতো না। যাই হোক, এসব কথা থাক এখন। রাজ ছটফট বের করে খাবার সাজালো নিজের হাতে। শীতল শুধু চেয়ে দেখলো, সব শীতলের পছন্দের খাবার। রাজ খাবার খেয়ে শীতলের মুখের সামনে ধরলো। শীতল মুখ ঘুরিয়ে নিল। শীতলের ভীষণ ইচ্ছে করছে রাজের হাত থেকে খেতে, বাট পারছে না। শীতলের বুক কেটে যাচ্ছে রাজের শুকনো অসহায় মুখ দেখে। শীতল জানে রাজও খায়নি। শীতল খেলে রাজ খাবে হয়তো। রাজ কয়েকবার বলার পরেও শীতল খেলো না। এইবার রাজ শীতলকে জোর করে ধরে খাইয়ে দিল। শীতলের শরীর দুর্বল বলে সে বেশি বাধা দিতে পারল না। শীতলের খাওয়া শেষ হলে রাজ শীতলের ঠোঁটে গালে লেগে থাকা ঝোলটুকু জিহবা দিয়ে খেলো, শীতলকে অবাক করে দিয়ে। তারপর কিছুক্ষণ শীতলকে জড়িয়ে ধরে শীতলের গলায় মুখ লাগিয়ে শুয়ে থাকলো চোখ বন্ধ করে। দুজনের কেউ কথা বলছে না, শুধু তাদের হৃদস্পন্দন কথা বলছে তাদের নিঃশ্বাস। শীতলের ইচ্ছে করছে রাজকে জড়িয়ে ধরতে শক্ত করে, যেন রাজের থেকে কেউ তাকে আলাদা করতে না পারে। রাজ বলল, জানো আমার এখন কি ইচ্ছে করছে? আমার ইচ্ছে করছে তোমাকে আমার বুকের মাঝে লুকিয়ে রাখতে, যেন কেউ কেড়ে নিতে না পারে। রাজ শীতলের হাত ধরে মন ভরে চুমু খেলো। শীতলের যে হাত কাটা সেই হাত রাজের বুকের মাঝে নিয়ে রাজ শীতলকে ওষুধ খাইয়ে শুয়ে দিয়ে চলে আসার সময় শীতলের দিকে করুণ চোখে তাকালো রাজ। কয়েকদিন পর শীতল ক্লিনিক থেকে ছাড়া পেল। রাজ হঠাৎ সকালে একটা চিঠি পেল। চিঠিটা খুলে দেখলো ডিভোর্স পেপার। রাজের মাথায় রক্ত উঠে পড়েছে। সে কি করবে ভেবে পাচ্ছে না। ইচ্ছে করছে শীতলের পুরো পরিবারকে কেটে কিমা বানিয়ে কুকুরদের খাওয়াতে, বাট সেটা করা যাবে না। শীতলের জন্য রাজ এই কাজ করতে পারবে না। শীতলের জন্য কিছু করতে পারছে না রাজ। এটাই রাজের সবচেয়ে বড় দুঃখ। রাজ স্পিডে ড্রাইভ করেছে। সাজা করে ড্রাইভ করে রাজ শীতলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। শীতলের কাছে ফোন নেই যে রাজ ফোন করে তাকে জানাবে। শীতল কি করে পারলো ডিভোর্স পেপারে সাইন করতে? ওর হাত একটুও কাঁপেনি। রাজ ভেবেছিল শীতল আর যাই করুক কখনো একেবারে তাকে লাইফ থেকে বের করবে না, বাট রাজের ধারণা ভুল হলো। রাজ সোজা গিয়ে গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করলো। কার থেকে নেমে কারের দরজায় লাথি দিয়ে দরজা বন্ধ করলো। রাজকে মোটা মোটা দুটো জল্লাদ টাইপ লোকের সম্মুখীন হতে হলো। রাজ এই দুটোকে পিটিয়ে তক্তা বানাতে বেশি সময় নিল না। রাজ এই দুটোর পেটে যেই লাথি দিতে যাবে, আবার তখন কারো গায়ের গন্ধ পেল রাজ। সামনে তাকিয়ে যাকে ভেবেছিল তাকিয়ে দেখতে পেল রাজের মুখে কিছু ব্লিডিং লেগেছিল। কি রকম ভয়ঙ্কর জানোয়ারের মতো দেখাচ্ছে। রাজ উঠে দাঁড়িয়ে শার্টের হাতা ফোল্ড করলো, তারপর শীতলের দিকে তাকালো। শীতল ভয়ে নিচে তাকিয়ে আছে। শীতল জানে রাজ প্রচন্ড রেগে আছে। শীতলের ডিভোর্স পেপারে সাইন করার সময় বুক ফেটে কান্না আসছিল। সে 3 বার জ্ঞান হারিয়েছিল, তবুও রেহাই পায়নি সে। রোদ একটা কাটারি দিয়ে নিজের গলা সহ বাবা মায়ের গলার সামনে ধরে রেখেছিল। শীতল বাবা মা ভাইয়ের মৃত্যুর কারণ হতে চায় না, তাই সে বুকে এক সাগর পাথর রেখে সাইন দিয়ে তৃতীয়বারের মতো জ্ঞান হারালো। রাত অনেক হয়ে গেছে। রোদ, তার বাবা ও মা ওপরের করিডোরে দাঁড়িয়ে রাজের ভয়ানক রূপ দেখছিল, কিন্তু সাহস হয়নি তাদের রাজের মুখোমুখি হওয়ার। রোদ ময়মনসিংহের পুলিশ কমিশনারকে ফোন করে আসতে বলেছে, সাথে কিছু পুলিশ গার্ড নিয়ে আসতে বলেছে। রোদ যেন রাজকে আটকে বাড়ি থেকে বের করা হয়। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রোদ শীতলকে নিচে রাজের সামনে যেতে বলেছে। রাজ শীতলকে দেখে রাগ ছেড়ে কিছুটা শীতল হবে এই নিশ্চয়তা থেকে রোদ শীতলকে রাজের সামনে তার কাছে পাঠিয়েছে। রাজ একটা লাঠি নিয়ে শীতলের কাছে গেল। শীতল ভয়ে মাথা নিচু করে আছে। সে ধরেই নিয়েছে রাজ তার মাথা ফাটাবে। রাজ শীতলের মাথা ফাটিয়ে শীতলের দেহকে রক্তাক্ত করুক, এটাই চাই শীতল। সে আজ যা করেছে রাজের সাথে, তাতে এটাই তার প্রাপ্য। ডার্লিং, হঠাৎ আমার প্রতি এত সদয় হলো কেন? শীতল ভয়ে ভয়ে বলল, কেন? না মানে মেঘনা চাইতে জল পেলাম তো তাই। এতদিন তোমাকে কুকুর বিড়ালের মতো চিৎকার করে ডেকেছি তোমার মুখটুকু দেখার জন্য, বাট তুমি আমার প্রতি একটুও সদয় হলো না। কিন্তু আজ দেখো, আমি না ডাকতে আমার শিকার ধরা দিয়েছে আমার জালে। দেখুন, আপনি এখান থেকে যান, কারণ এখনই কমিশনার চলে আসবে, তখন আপনার বিপদ হবে। সো বিপদ হওয়ার আগে এখান থেকে চলে যান। কি ব্যাপার কি আজ বারবার মেঘনা চাইতে জল? এতদিন তো তোমার মুখ থেকে কোনো কথাই বের হতো না, আর এখন তো দেখছি কথার বুলি ফুটছে। রাজ কথাটা বলেই শীতলকে উদ্দেশ্য করে হাতের লাঠিটা প্রয়োগ করলো।
শীতল ভেবেছে আজ তার দিন শেষ। সে মনে হয় রাজের হাতে প্রাণ হারাবে। অন্তত রাজের হাতে নিজের প্রাণ দিয়ে রাজের কোলে মৃত্যুবরণ করতে পারবে সে। এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিল শীতল। শীতল চোখ খুলে দেখলো তার পাশে থাকা মোটরে রাজ লাঠি দিয়ে আঘাত করেছে। ঝনঝন শব্দ হচ্ছে পানির, আর শীতলের ভেতরে এমন ঝনঝন শব্দ হচ্ছে ভয়ে। রাজ অট্ট হাসিতে ভেঙে পড়ল শীতলের সিচুয়েশন দেখে। সে হাসি থামিয়ে বলল, ভয় পেয়ে গেলে বউ? ভেবেছো তোমাকে আঘাত করব? তোমাকে এখন আমি কি আর আঘাত করতে পারি? তোমাকে আঘাত করা মানে নিজেকে নিজে আঘাত করা। রাজ গায়ের শার্ট খুলে পানি দিল মুখে। শার্টটা শীতলের হাতে দিল রাজ। পানি দিয়ে মুছে নিল রাজ তার শরীর। শীতল চুপচাপ রাজের বডি দেখছে। রাজের বডি দেখে শীতলের চোখ আটকে গেল। ছেলেরা যে এত সুন্দর আর ফর্সা হয় সেটা রাজকে না দেখলে বোঝা যেত না। রাজ শীতলের দিকে তাকিয়ে শীতলের ওড়না দিয়ে নিজের হাত মুখ মুছল। তারপর বলল, এভাবে তাকিয়েছো কেন? নিজের স্বামীর বডির দিকে আর চোখে তাকানোর কি হলো? মনে হচ্ছিল তুমি কোনো অচেনা মেয়ে। যাই হোক, তোমার সাথে অনেক দিন ধরে বাস করা হয় না, তাই আমার দিকে এইভাবে তাকিয়েছিলে। আচ্ছা ডার্লিং, নো টেনশন, বাসরের জন্য একটা ডেট ফিক্স করছে। শীতল কল্পনাও করেনি ডিভোর্স পেপারে সাইন করার পরও ঠান্ডা মাথায় এগুলো বলবে রাজ। আপনাকে আমার লাইফ থেকে বের করে দিয়েছি আমি। ডিভোর্সের পেপার তো পেয়েই গিয়েছেন আপনি। আমি আপনার বউ নই এখন, তাই আমার সাথে আবারও নতুন করে বাসরের কথা ভুলে যান আপনি। শীতল এই কথাগুলো বলেই ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই রাজ শীতলের লম্বা চুলের মুঠি ধরে নিজের খুব কাছে নিয়ে আসলো। আচমকা এমন হওয়াতে শীতলের চোখ বন্ধ হয়ে গেল আপনা আপনি। রাজ শীতলের ঘাড়ে নাক ঘুষে ঘুষে দাঁতে দাঁত চেপে কঠিন গলায় বলল, এত বড় আস্পর্ধা তোমার? তুমি আমায় ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারলে? আর ছেড়ে দিলে কত সহজে। আচ্ছা, এই কাগজ কি আমাদের আলাদা করতে পারবে? এই কাগজ কি তোমার উপর থেকে আমার অধিকার কেড়ে নিতে পারবে? তোমার সাথে আমার আত্মার সম্পর্ক, মন থেকে মনের, হৃদয় থেকে হৃদয়ের সম্পর্ক। মৃত্যু ছাড়া তোমার থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না, কারণ স্বয়ং আল্লাহ তাআলা চান আমরা দুজন একসাথে থাকি সদা সর্বদার জন্য। শীতলের ভয়ে বুক কেঁপে উঠেছে। রাজ আজ ভয়ঙ্করভাবে রেগে আছে। তার ব্যবহারে রাজ খুব নিশ্চয়ই ভয়ঙ্কর রূপ নিয়েছে রাগে। শীতলের রাজের মুখ দেখার সাহস নেই, তাই চোখ বন্ধ করে আছে। রাজ এবার শীতলের গলায় একটা হালকা কামড় দিল। কি করছেন কি? এটা টেস্ট দিলাম। কিসের? আমাকে তো জানোয়ার ভাবো তুমি আর তোমার পুরো গোষ্ঠী, তাই জানোয়ারের কামড় কেমন হয় তা তোমাকে বোঝালাম। যদিও কামড়টা জাস্ট হালকা একটু শো ছিল, এরপর থেকে তোমার বাবা মা আর ভাইকেও কামড় দেব, বাট এমন হালকা নয়, অনেক জোরে। শীতল এবার রাগী লুকে রাজের দিকে তাকালো। এভাবে তাকিয়ে থেকো না গো, আমার এখনই বাসর রুমে ঢুকতে ইচ্ছে করছে, এরপর নিজেকে সামলানো দায় হয়ে পড়বে। রাজ একটা টেরি হাসি দিয়ে শীতলের গোলাপি ঠোঁটের দিকে এগুতে লাগলো। ঠিক তখনই রাজের কানে কতগুলো জিপের হর্নের আওয়াজ এলো, আর সাথে সাথে কেউ শীতলকে এক ঝটকা দিয়ে রাজের কাছ থেকে সরালো। রাজ আচমকা চমকে গিয়ে নিচে পড়ে গেল। কেউ রাজকে তোলার জন্য হাত বাড়ালো। রাজ সাহায্য ছাড়াই উঠে দাঁড়ালো। রাজ বেশ কয়েকজন পুলিশ গার্ডকে দেখতে পেল। তার মধ্যে একজন কমিশনার ছিল। তিনি রাজকে সালাম দিয়ে এখানে থেকে চলে যেতে বলল। রোদ বলল, শীতল সাইন করে দিয়েছে, তাই রাজের সাথে শীতলের কোনো সম্পর্ক নেই। আর রাজ হেসে বলল, আমি সাইন করিনি, আর তাই শীতল এখন আমার প্রপার্টি, মানে ওয়াইফ। 3 মাস পার হলে ডিভোর্স সম্পন্ন হবে। এই কথাটা রাজ জোরে জোরে সবাইকে বলল। শীতল এখনো রাজের ওয়াইফ, সেটাও রাজ চিৎকার করে বলল। সবার কান ফেটে যাওয়ার উপক্রম হলো রাজের এমন চিৎকার শুনে। শীতল বিছানায় বসে আছে আর চোখ বন্ধ করে ভাবছে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা। ঠিক মতো কাঁদতেও পারছে না শীতল। কাঁদলে শীতলের মন হালকা হতো বোধ হয়। শীতলকে পাহারা দেওয়ার জন্য একটা 20 বছরের কাজের মেয়ে রাখা হয়েছে। সে শীতলের গায়ে সেটে সেটে থাকে। শীতল যেন কোনোভাবেই রাজের সাথে যোগাযোগ করতে না পারে। শীতলের বেডের পাশে রাজের শার্ট লুকানো ছিল, সে লুকিয়ে রেখেছে। যেই রুমের আলো অফ হবে অমনি শীতল রাজের গায়ের গন্ধ লেগে থাকা শার্ট নিজের বুকে নিয়ে ঘুমোবে। রাজ তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়াতে শীতলের কাছ থেকে শার্ট নিতে ভুলে গিয়েছে। রাজ নিজের বাড়িতে গিয়ে রুমে ঢুকে চোখ বন্ধ করে ভাবতে লাগলো নেক্সট প্ল্যান কি হবে তার। রাজ নিজের দিকে তাকিয়ে মিররের সামনে গেল। রাজের শরীরে এখনো শীতলের গায়ে ছোঁয়া আছে। ওর গায়ের মিষ্টি সুবাস এখনো ফিল করছে রাজ। রাজ দেখলো তার বুকে কতগুলো নখের দাগ। নখের দাগগুলো দেখে রাজ টেরি হাসি দিল। শীতলের ঠোঁটের স্বাদ নেওয়ার সময় হয়তো শীতল রেগে বা শিহরিত হয়ে এই কাণ্ডগুলো ঘটিয়েছে। রাজ নিজের বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে ফিল করলো কবে শীতল পার্মানেন্টলি রাজের বুকে শিফট হবে। রাজ বেডে উপর হয়ে শুয়ে পড়ল।
কারণ এতদিন পর রাজ শীতলকে একটা সারপ্রাইজ দেবে। শীতল হয়তো কল্পনাও করতে পারবে না। রাতে কাজের মেয়ে ফ্লোরে একটা ক্যাম্প বেড বিছিয়ে ঘুমালো। মাচার মতো 4টা খুঁটি যুক্ত আর মাঝখানে ছালি থাকে। শীতল চুপচাপ রাজের শার্ট বুকে নিয়ে ঘুমালো। শীতলের মনে হচ্ছে আজ সে শান্তিতে ঘুমোতে পারবে। মনে হচ্ছে রাজ তার বুকের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে আছে। শীতলের মাঝরাতে ঘুম ভেঙে গেল। সে ফিল করছে তার উপর কেউ ভর করে শুয়ে আছে। গায়ের গন্ধ খুব চেনা চেনা, বেশ ভারী কিছু। শীতলের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। শীতল অনেক কষ্টে তাকিয়ে দেখলো রাজ তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। শীতল চমকে গিয়ে বারবার চোখ অন করছে আর অফ করছে। রাজ এখানে কিভাবে আসতে পারে এটাই ভাবছে শীতল। শীতলকে রাজ শক্ত করে আরো জোরে জড়িয়ে ধরলো। শীতল এবার চমকে চোখ খুলল। সে দেখলো কোথাও রাজ নেই। রাজের শার্ট এখনো সে বুকে জড়িয়ে শুয়ে আছে। তার মানে এটা স্বপ্ন। যাক বাবা, শীতল বেশ হাফ ছেড়ে বাঁচলো। সে চুলগুলি সামনের দিকে এনে কাজের মেয়ের দিকে চোখ বুলালো। শীতলের চোখগুলো বরাবর মতো ছানা বড়া হয়ে গেল। কারণ কাজের মেয়ে ঘুমালে তার কিছুই ঠিক থাকে না। শীতলের গা ঘিন ঘিন করছে এমন অবস্থা দেখে। শীতলের এমন হয় তাই বলে এত না। শীতলের মনে হচ্ছে এর একটা শিক্ষা দিতে হবে। তুই খাবি দাবি পাহারা দিবি আমায়, সারাদিন সব কাজ করিস গুছিয়ে আর ঘুমোতে পারিস না গুছিয়ে। ইস, স্বপ্ন না হয়ে যদি সত্যি সত্যি রাজ আসতো আর ওকে এভাবে ঘুমোতে দেখতো, তাহলে কি কি যে হতো। শীতলের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। সে ওয়াশরুম থেকে গামলা ভর্তি পানি এনে সারা গায়ে ঢেলে দিল বেহায়া কাজের মেয়েটার উপর। কাজের মেয়ে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠল। শীতল মেয়েটাকে কর্কশ গলায় বলল বেরিয়ে যেতে রুম থেকে। একদিন হয়ে গেল শীতল রাজের কোনো খবর পাচ্ছে না। শীতল পরের দিন সকালে ছাদে গেল হাঁটতে। ছাদে অনেক ফুল গাছ আছে। সেগুলো দেখলে শীতলের মন ভালো হবে কিছুটা। কাজের মেয়েটাকে শীতল বুদ্ধি করে আটকে রেখেছে ওয়াশরুমে। শীতল চোখ বন্ধ করে রাজের কথা ভাবল। তখনই কেউ কয়েকটা ফুল ছুঁড়ে মারল শীতলের গায়ে। শীতল তো রেগে আগুন হয়ে গেল। শীতল সামনে পিছনে কাউকে দেখতে পেল না। শীতল বেশ সাহসী, তাই সে জোর গলায় বলল, কে কে কোন গর্দব শয়তান আমার গায়ে ফুল ছাড়ে? জানিস আমি কার ওয়াইফ? তুমি মিসেস রাজের ওয়াইফ। ও পাশের ছাদে থেকে কেউ বলে উঠল। শীতল তাকিয়ে দেখলো পাশের ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেরি হাসি নিচ্ছে রাজ। আপনি এখানে? শীতল বেশ অবাক হলো। কেন, অন্য কাউকে আশা করছিল নাকি? এমন কার বুকের পাঠা আছে যে আমার বউয়ের গায়ে ফুল ছেড়ে মারবে? তাই তো ভাবি, আপনি ছাড়া আর কেউ এমন গর্দবের মতো কাজ করবে কেন? তা এখানে কি করছেন অন্যের ছাদে? অন্যের ছাদে মানে? নিজের ছাদ এটা। আমি নগদ টাকা দিয়ে কিনে নিয়েছি। মানে এই বাসা আপনি কিনেছেন? হ্যাঁ। আমার জানা মতে আপনার দাদা ঢাকার বাসা লোককে ঠকিয়ে কিনেছে, আর আপনি বুঝি এই বাসা ঠকিয়ে কিনেছেন আরেক লোকের কাছ থেকে? পুরো পরিবার লোক লোক ঠকানোর কাজ করেন, তাই না? রাজ শার্টের হাতা ফোল্ড করে টেরি হাসি দিয়ে বলল, আমি এখন এই বাসায় থাকবো, তাই এখন থেকে আমি তোমার প্রতিবেশী। প্রতিবেশীর একটু খেয়াল রাখতে শেখো। রাজ কথাগুলো বলেই নিজের ছাদ থেকে শীতলদের ছাদে এসে পড়ল। শীতল ছাদ থেকে চলে যেতে গেলেই রাজ শীতলকে একটানে নিজের কাছে নিয়ে এসে কানে কানে বলল, আমার দাদা দাদিকে তুলে এনে চুরি করে বিয়ে করেছে। আমার বাবা মাকে হাইজ্যাক করে বিয়ে করেছে। আর আমি তোমাকে ডাকাতি করে বিয়ে করেছে। শীতল কিছু বুঝে ওঠার আগেই রাজ শীতলের ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে এলো। শীতল রেগে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে রাজের থেকে। রাজ আরো জোরে শীতলকে নিজের আয়ত্তে নিয়ে এলো। তখনই তারা কারো চিৎকার শুনতে পেল। রাজ আর শীতল তাকিয়ে দেখলো কাজের মেয়ে ললিপপ খাচ্ছে আর জোরে চিৎকার দিচ্ছে। শীতলের বেশ রাগ হলো রাজের উপর। কাজের মেয়ে এভাবে তাদের দেখে ফেললো। এবার সে বাবা মা রোদকে বলে দেবে। রোদ ভাইয়া ঝামেলা করবে প্রচন্ড। রাজও এবার ভাইয়াকে ছেড়ে দেবে না। রাজ শীতলের জন্য তার পরিবারের কোনো ক্ষতি করে না, বাট ধৈর্যের বাঁধ ভেঙে গেলে খুব বাজে হবে সিচুয়েশন। কাজের মেয়ে ললিপপ নিচে ফেলে দিয়ে দৌড় শুরু করলো নিচে যাওয়ার জন্য। ঠিক তখনই রাজ বলল, ম্যাডাম ফুলি, জাস্ট 1 মিনিট প্লিজ। ফুলি পেছনে তাকিয়ে বলল, 1 সেকেন্ডও দাঁড়ানোর সময় নেই। আমি নুন খেয়ে নোনা হারামি করব না। আমি এখন সবাইকে বলে দেব এখানে এখন কি ঘটলো। ঠিক আছে ম্যাডাম, বলুন, বাট তার আগে আপনার ফোনে একটা এমএমএস পাঠিয়েছে, সেটা দেখুন। শীতল কিছুই বুঝতে পারছে না রাজের কাণ্ড। ফুলি নিজের ফোনের এমএমএস দেখে রাজের দিকে তাকালো। ফুলি কথা বলছে না, কারণ ফুলির বুলি বন্ধ হয়ে গিয়েছে এমএমএস এর ভিডিও দেখে। রাজ ফুলির কাছে গিয়ে পকেট থেকে ললিপপ বের করে সেটা ফুলির মুখে পুরে দিল। ফুলি চোখ বড় বড় করে স্ট্রেচ হয়ে দাঁড়িয়ে আছে। শীতল ভাবছে রাজ কি এমন দেখালো যে ফুলি চুপ হয়ে আছে।
শীতলের মনে পড়লো ফুলি যে ঘুমিয়ে থাকে যে অবস্থায় সেটা আবার ভিডিও করলো নাকি। রাজ যেন সময়ে কাজে লাগানো চায়। শীতলের মেজায় রাগ উঠল। নিজের কার্যসিদ্ধির জন্য কেউ এমন করে নাকি? রাজ বলল, তো ফুলি ম্যাডাম, আপনি এখনকার ঘটনা যদি কাউকে বলেন তাহলে ফোনের ঘটনাটা আমিও কাউকে না কাউকে বলবো। ফুলি শুধু বলল, ধর্মের কল বাতাসে নড়ে। আমাকে এভাবে ব্ল্যাকমেল করলেও তো দেখবেন ধর্মে সইবে না। ফুলে নিরীহ মেয়ের মতো ছাদ থেকে চলে গেল। রাজ পকেট থেকে একটা ললিপপ বের করে শীতলের সামনে গেল। শীতল বড় বড় চোখ করে তাকিয়ে আছে রাজের দিকে। আপনি ভালো করে বলুন তো, ফুলি কি কি ভিডিও করলেন? ওর যে ঘুমালে কিছু ঠিক থাকে না, সেটা ভিডিও করেছেন আপনি? এত নীচ কবে থেকে হলেন আপনি? আমার সাথে যা করেছেন তাতেও আপনার মন ভুলো না, এখন আবার কাজের মেয়ে। ছি! রাজ শীতলের চুল ধরে নিজের খুব কাছে এনে বলল, পৃথিবীতে তোমাকে ছাড়া সবাইকে আমি মা বোনের চোখে দেখি, আমি শুধু তোমার সাথে। যাই হোক, একটা কথা শুনে রাখো, আমি আর যাই করি তোমাকে ধোঁকা দেব না কখনোই। আমি শুধু তোমাকে ভালোবাসি ভালোবাসি। তোমাদের ফুলের প্রেমিক হলো তোমাদের দারোয়ান। সন্ধ্যার সময় তোমাদের দারোয়ান আর কাছের মেয়ে রোমান্স করছিল, সেটা আমি ভিডিও করেছি। এখন আমি সেটা দিয়ে ফুলিকে ভয় দেখালাম। রাজ শীতলকে ছেড়ে দিয়ে ললিপপটা শীতলের মুখে পুড়ে দিল। শীতল বাধা দিল না, সে অপরাধীর মতো চুপচাপ মাথা নিচু করে আছে। রাজ হঠাৎ করেই শীতলের মুখের ললিপপটা নিয়ে নিজের মুখে দিল। আহ, এবার খুব মিষ্টি লাগছে ললিপপ। এই ললিপপে আমার ভালোবাসার ঠোঁটের ছোঁয়া আছে। শীতল হাসবে না কাঁদবে সেটা বুঝতে পারছে না। শীতল নিচে নেমে চলে এলো। কাজের মেয়ে তার দিকে কেমন করে যেন তাকালো। ফুলি বলল, আপাজান, লোকটা সুবিধের না, মানুষের ব্যক্তিগত জিনিস নিয়ে ব্ল্যাকমেল করে। শীতল রাগী গলায় বলল, গর্ধবটা মেইল হবে না, ব্ল্যাকমেইল হবে রে। আর শোন, নিজের চরকায় তেল দে। দারোয়ানের সাথে তোর লটর কটর আছে সেটা জানি আমি, উনিই বলেছেন আমায়। দুপুরে শীতল না খেয়ে ঘুমোচ্ছে। ঠিক তখনই একটা ফুলি এসে তার ফোন নিয়ে গেল। শীতল কিছুই বুঝতে পারলো না। হঠাৎ ফুলির ফোনে রাজের নাম্বার থেকে কল এলো। শীতল এবার বুঝতে পেরেছে বিষয়টা সব রাজের কাণ্ড। হ্যালো, হ্যালো ডার্লিং, কেমন আছো? আমার নাম ডার্লিং না, দয়া করে এইসব থার্ড ক্লাস নামে ধরে আমায় ডাকবেন না। ডার্লিং, আমি তো থার্ড ক্লাস, তোমরা তো এটা বলো। এর জন্য আমার সাথে এমন জানোয়ার থার্ড ক্লাসের মতো বিহেভ করো, তাহলে আমি তো এইসব থার্ড ক্লাস কথা বলবোই। শীতলের চোখ দিয়ে পানি পড়ছে। ঠিক বলেছে রাজ। শীতল আর তার পরিবার তো রাজকে থার্ড ক্লাস ভাবে। রাজকে সব সময় জানোয়ার বলে রোদ। তখন শীতলের বুক ফেটে কান্না আসে। হ্যালো ডার্লিং, তুমি যদি আমার কাছে চলে আসো তাহলে কথা দিলাম আমি নিজেকে পাল্টাবো। তুমি তোমাকে পাল্টে দেবে, তাই না? তোমার জন্য আমি পাল্টে গিয়ে পুরোপুরি তোমার মতো ফার্স্ট ক্লাস হবো। শীতল কিছু বলতে পারছে না কান্নার জন্য। ডার্লিং, কান্না অফ করো প্লিজ। আর কিছুদিন কষ্ট করো, তারপর তোমার চোখের পানি পড়তে দেব না আর। রাজ কিভাবে বুঝতে পারলো শীতল কান্না করছে এটা শীতল বুঝতে পারলো না। শীতল কাঁদো কাঁদো গলায় বলল, আপনি কিভাবে বুঝতে পারলেন আমি কান্না করেছি? আশ্চর্য কথা বলছো তুমি। আমার কান্না আমি বুঝতে পারবো না মানে? মানে আবার কি? তুমি আর আমি তো এক, তাই তো তোমার কান্না আমি বুঝতে পারলাম। আপনি একটা পাগল। ঠিক তবে তোমার প্রেমে পাগল। আচ্ছা শোনো, তুমি না খেয়ে আছো কেন বলো তো? তোমার ফিগার নষ্ট হবে শুধু শুধু, দেখতে ভালো লাগবে না তোমাকে। প্লিজ আমার জন্য হলেও নিজের কথা না ভেবে অন্তত নিজের ফিগারের জন্য খাও। রাজের কথা শুনে শীতল হেসে দিল আর বলল, আপনি আসলেই থার্ড ক্লাস পাগল। এতক্ষণে তোমার মুখে হাসি ফোটাতে পারলাম, থ্যাংক গড। এখন যাও কিছু খাও। তোমার খাওয়া হলে ফুলি আমাকে বলবে, তারপর আমি খাবো। আমার খিদে জেলে মাথা হ্যাং হয়ে আছে। আমার শালক রোদকে হারিয়ে কিভাবে তোমাকে আমার কাছে নিয়ে আসবো সেটা প্ল্যান বানাতে পারছি না। রাজ ফোন রাখার সময় বলল, আই লাভ ইউ ডার্লিং। লাভ ইউ টু। মনে মনে বলল শীতল। মনের কথা জোরে বলতে পারো তুমি। জি, কি বললেন আপনি? রাজ ততক্ষণে ফোন কেটে দিল। শীতল ডাইনিং এ বসে খাচ্ছে। ফুলি খাবার বেড়ে দিচ্ছে। শীতল বুঝতে পারলো এগুলো রাজের কাণ্ড। শীতল খাওয়ার সময় ভাবলো রাজ তো বাহিরের খাবার তেমন খেতে পারে না, এখন তো তাকে বাহিরের খাবার খেতে হয়। না জানি কিভাবে কি খাচ্ছে সে। বিকালে শীতলের অনিচ্ছা সত্ত্বেও সজল তাকে ময়মনসিং এর একটা ক্লাবে নিয়ে গেল। শীতল লং স্কার্ট আর স্কার্ফ মাথায় দিয়ে হালকা সুগার লিপস্টিক মেখে হালকা কাজল দিয়ে সেজেছে। শীতল এমনিতেই স্লিম ফিটার ফিট বডির মাখনের মতো ধবধবে সুন্দরী। রাজ ছাদ থেকে শীতলকে দেখতে পেল। রাজের চোখে শীতলকে মারাত্মক সুন্দরী লাগছে। ইচ্ছে করছে ছাদ থেকে লাফিয়ে শীতলকে টাচ করে বুকের মাঝখানে জড়িয়ে রাখতে।
ক্লাবে সবাই শীতলকে কেমন করে যেন দেখছে, যেন কখনো মেয়ে দেখেনি তারা। শীতল বেশ আনইজি ফিল করলো। সজলকে বলল সে বাসায় যাবে, বাট সজল বলল আর কিছুক্ষণ থেকে তারপর যাবে। সজল বেশ ড্রিঙ্ক করে ফেলেছে জোরাজুরিতে ফ্রেন্ডসদের। শীতলকে অনেক জোরাজুরি করা হয়েছে, বাট শীতল ড্রিঙ্ক করলো না। শীতল একটা সুইমিং পুলের পাশে গিয়ে দাঁড়ালো। সেখানে একটা ছেলে শীতলকে ড্রিঙ্কের জন্য জোর করলো। শীতল কিছুটা খেয়ে বমি করে দিল। ছেলেটা হেসে হেসে আরেকটা ড্রিঙ্কসের জন্য বলল। ছেলেটা হেসে হেসে আরেকটা ড্রিঙ্কের জন্য গেল। তখনই কেউ ছেলেটাকে ধরে ক্লাবের কোনায় নিয়ে গিয়ে চোখে কাপড় বেঁধে মারতে শুরু করলো। ছেলেটা কিছু বুঝতে পারছে না কে এমন করলো। শীতল আনমনে পুলের দিকে তাকিয়ে আছে। এদিকে কাজলের মনে ভালোবাসা রং খেলা করছে। পেপারে বিজ্ঞাপন দেওয়া হিমালয় নামের লোকের জন্য। লোকের শেষ চিঠি ছিল এরকম। ডিয়ার পত্রমিতা, আমি আপনার সাথে দেখা করতে চাই। আমি বর্তমানে 3টা জিনিস চাই লাইফে, তার মধ্যে আপনাকে দেখা তার মধ্যে একটি। আপনাকে ঠিকানা দিয়ে দিচ্ছি, দয়া করে আসবেন। আমার প্রতি এতদিনে আপনার বিন্দুমাত্র বিশ্বাস জন্মেছে, কিন্তু আমার আপনার প্রতি আগত বিশ্বাস জন্মেছে। সেই বিশ্বাস নিয়েই বলছি, আপনি আসবেন। সবুজ শাড়ি পরে একা আসবেন, সাথে কাউকে নিবেন না। আমিও সবুজ শার্ট পরে আসবো। ইতি আপনার পত্রমিতক হিমালয়। কাজল ভাবছে দেখা করতে যাবে লোকটার সাথে, বাট কাউকে জানাবে না। শীতল পাড়ে দাঁড়িয়ে রাজের সাথে থাকা অবস্থায় একটা দিনের কথা ভাবছিল। সেই দিনটা শীতলের সবচেয়ে বেস্ট দিন ছিল রাজের সাথে সময় কাটানোর। রাজ শীতলকে নিয়ে একটা পার্টিতে গিয়েছিল। তখন সেখানে এরকম একটা সুইমিং পুল ছিল। শীতলকে দেখে রাজ পুলে নামলো সাঁতার কাটতে। রাজ শুধু একটা 3/4 পরেছে। রাজের স্টিল বডিটা দেখছিল নির্লজ্জের মতো শীতল। কেন যেন শীতলকে খুব টানছিল রাজের বডি। শীতলের বান্ধবীরা সবাই বলতো, দেখবি শীতল, তুই যেমন ফিট বডির হরিণী সুন্দরী, তোরও ঠিক একটা স্টিল বডির বাঘের সাথে বিয়ে হবে। তুই বাঘের বউ হবি। বান্ধবীরা ঠিক বলেছিল। আসলেই তো রাজ একটা বাঘ আর শীতল একটা বাঘের বউ। হঠাৎ শীতলকে কেউ সুইমিং পুলে ফেলে দিল। শীতল পানিতে হাবুডুবু খাবে। সেই সময় রাজ শীতলকে কোলে তুলে নিল। শীতলের শাড়ি অলরেডি খুলে গিয়েছে রাজের পায়ের সাথে বেঁচে। আমাকে ছাড়ুন প্লিজ, আমার খুব ভয় করছে। আমার পানি দেখলে ভয় করে। রাজ টেরি হাসি দিয়ে বলল, আমি তো আছি ডার্লিং, আমি থাকতে কিসের ভয়? আপনি আছেন বলেই আমার সবচেয়ে ভয়। কি এত বড় কথা? ঠিক আছে, নাও ছেড়ে দিলাম তোমায়। রাজ শীতলকে ছেড়ে দিতেই শীতল রাজকে জড়িয়ে ধরল। না না, ছাড়বেন না প্লিজ, আমি তাহলে মরেই যাব। রাজ শীতলকে নিজের কোলের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে বলল। এই বুক থেকে মরে যাওয়া সহজ না। রাজ শীতলকে পিঠে নিয়ে অনেকক্ষণ সাঁতার কাটলো। তখন শীতলের ভয় করছিল আর বেশ মজাও লাগছিল। ছোটবেলায় রোজ শীতলকে নিয়ে এভাবে সাঁতার কাটতো। শীতলের ভেজা ঠোঁট নড়ছিল। রাজ এই সুযোগ পেয়ে শীতলের ধ্যান ভাঙলো। সে বাস্তবে ফিরে এলো। কিছুক্ষণ পর শীতলকে কে যেন একটা ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল। পুলে বেশ পানি ছিল। শীতল সাঁতার জানে না, তাই সে পানিতে হাবুডুবু খাচ্ছে। শীতলের পানিতে খুব ভয়। শীতল কি করবে বুঝতে পারছে না। কেউ তাকে পানি থেকে তুলছেও না। সজল ড্রাঙ্ক অবস্থায় কোথায় যেন পড়ে আছে কে জানে। শীতল পানি খেয়ে কাশছে। সবাই পাড়ে দাঁড়িয়ে মজা দিচ্ছিল আর হাসছিল। শীতল যেন হারিয়ে যাচ্ছে অতলে। রাজের কথা তার মনে পড়ছে বেশ। রাজ থাকলে তো তাকে জীবন দিয়ে হলেও বাঁচাতো। আল্লাহ শীতলকে শাস্তি দিচ্ছে বোধ হয়। রাজের সাথে সে যা করেছে তাতে এটা তার প্রাপ্য ছিল। রাজকে জীবিত অবস্থায় পাবে না কখনোই শীতল। অন্তত রাজের হয়ে মরতে পারবে তো শীতল। শীতল চোখ বন্ধ করে রাজের স্মৃতিতে হারিয়ে গেল। শীতল অতলে তলিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় কেউ ঝাঁপিয়ে পড়লো পানিতে। শীতলকে পানি থেকে কোলে তুলে নিয়ে পাহাড়ে এলো রাজ। রাজ সবাইকে জোরে একটা ধমক দিল। ধমক খেয়ে সবাই চুপ হয়ে গেল ভয়ে। রাজ শীতলকে ক্লাবের একটা রুমে নিয়ে গেল। সেখানে নিজের কোট আর শার্ট খুলে শীতলের গায়ে জড়িয়ে দিল। শীতল বেশ পানি খেয়েছিল। শীতলের চোখ দুটো লাল হয়ে গিয়েছে। ভয়ে আতঙ্কে শীতল জ্ঞান হারিয়েছে। রাজ শীতলকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকলো। শীতল চোখ খুলো প্লিজ, তোমার কিছু হলে আমি বাঁচব না। আজকে আমার কারণে তোমার এই অবস্থা। আমি যদি তোমার সাথে জঘন্য কাজগুলো না করতাম তাহলে আমাদের এভাবে আলাদা হতো না। আর এই সচল কুকুরের বাচ্চার সাহস হতো না তোমাকে এখানে নিয়ে আসার। এখানে তুমি অপমানিত হতে না এইভাবে। শীতলের এখনো জ্ঞান ফেরেনি। রাজ শীতলের বুকে চাপ দিয়ে পেট থেকে পানি বের করার চেষ্টা করলো। শীতলের পেটে চাপ দিয়ে পানি বের করতে সক্ষম হলো রাজ। শীতল হালকা নড়ে উঠল কেশে কেশে।
রাজ শীতলের মুখে মুখ লাগিয়ে কতক্ষণ যাবৎ শ্বাস দেওয়ার চেষ্টা করলো। রাজ শীতলের বুকে কান পেতে দেখলো শীতলের নিঃশ্বাস স্বাভাবিক না। রাজ ভয় পেয়ে যায় বেশ। রাজ অনেকক্ষণ যাবৎ শীতলকে নিজের নিঃশ্বাসটুকু দিল। শীতলের ঠোঁটগুলো পুরো লাল হয়ে গিয়েছে। রাজের চোখে ভয়ে আর রাগে পানি চলে এসেছে। হঠাৎ শীতলের চোখ নড়ে উঠল। রাজের যেন প্রাণ ফিরে এলো। রাজ শীতলকে উঠে বসতে সাহায্য করলো। শীতলের বিন্দু মাত্র শক্তি নেই বসে থাকার। সে রাজের বুকে লুটিয়ে পড়ল। রাজ শীতলকে জড়িয়ে ধরে বলল, ভর কিছু নেই, আমি তো আছি, এখন তুমি টেনশন মুক্ত। শীতলের কথা বলার শক্তিটুকুও নেই। রাজ শীতলকে কোলে তুলে সবার সামনে দিয়ে কারে বসালো। ঠিক তখনই সজল রাজকে বাধা দিল। রাজের এবার প্রচন্ড রাগ উঠে গেল। সে সজলকে কয়েকটা লাথি মারল। সজল ছিটকে গিয়ে দূরে পড়ে গেল। রাজ শীতলকে বসিয়ে ড্রাইভ করছে। শীতল নিজের সিটে বসে আছে, বাট রাজকে জড়িয়ে ধরে পুরো শরীরের ভর রাজের উপর দিয়ে রেখেছে। শীতল বেশ ক্লান্ত, তাই সে ঘুমিয়ে পড়েছে। রাজের চোখে এখনো পানি পড়ছে আর চিকচিক করছে পানিগুলো চোখের। ছেলেরা সাধারণত কাঁদে না, বাট কষ্টের সীমা অতিক্রম হলে তারা কাঁদে। রাজের রক্ত যেন টকবক করছে। ক্লাবটাকে যেভাবে হোক বন্ধ করবে সে। চাঁদের আলোতে শীতলের মুখটা বেশ মায়াবী হরিণীর মতো লাগছে, যেন কোনো নিরীহ ছোট হরিণ শাবক রাজের বুকের মাঝে লুকিয়ে আছে। রাজের ইচ্ছে করছে শীতলকে এভাবেই ধরে রাখতে বুকের মাঝে। রাজ এক হাত দিয়ে ড্রাইভ করছে, আরেক হাত দিয়ে শীতলের পিঠ আর মাথায় হাত বুলাচ্ছে। প্রচন্ড শীতের মাঝে রাজের গায়ে কিছু নেই, কারণ তার কোট শার্ট সব শীতলের গায়ে জড়ানো। রাজের কষ্ট হলেও তেমন কষ্ট লাগছে না। ভালোবাসার মানুষকে যদি সুখে রাখা যায়, তাদের এরকম ছোট ছোট কষ্টগুলো পরম শান্তি বয়ে আনে। এটাই প্রকৃত ভালোবাসা। ভালোবাসা কখনো নিজের জন্য স্বার্থপর হয় না, যেমনটা শীতল একসময় রাজের জন্য করেছিল। কোটি কোটি অপমানের পরেও শীতল নিঃস্বার্থভাবে রাজকে ভালোবেসে গিয়েছে, তাকে ছেড়ে যায়নি। তাহলে রাজ কেন শীতলের মতো অপমান সহ্য করতে পারবে না? শীতলের তুলনায় রাজের অপমান কিছু না। রাজ শীতলদের বাড়ির সামনে থামলো, তারপর শীতলকে শক্ত করে জড়িয়ে ধরলো। শীতলকে কোলে তুলে রাজ সোজা কলিং বেল চাপলো। ফুলে দরজা খুলে দিয়ে বড় বড় চোখ করে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকলো। ড্রয়িং রুমে রোদ আর তার বাবা মা বসা থেকে দাঁড়িয়ে পড়লো রাজের কোলে শীতলকে দেখে। শীতল দুই হাত দিয়ে রাজের গলা জড়িয়ে ধরে আছে রাজের বুকে। রাজ সোজে সোজে উপরে চলে গেল শীতলের রুমে। রোদ রেগে রাজের পেছন পেছন যেতে লাগলো। রাজ শীতলকে বেরিয়ে রেখে শীতলের কাপা কাপা ঠোঁটে হালকা টোট শোয়ালো নিজের। আমার ভালোবাসা আমার কাছে খুব শীঘ্র নিয়ে আসবে ইনশাআল্লাহ। রোদ যেই রুমে ঢুকবে অমনি রাজ রুমের ডোর লক করে দিল। সবাই রাজের কাণ্ড দেখে অবাক হলো, আবার ভয়ও পেল, কারণ ভেতরে শুধু রাজ আর শীতল। রাজ ডেস্ক থেকে শীতলের জন্য নাইট গাউন বের করলো, তারপর শীতলকে শোয়া অবস্থায় চেঞ্জ করিয়ে দিল নিজের হাতে। রাজ অনেক কষ্টে নিজেকে সামলিয়ে নিল, কারণ শীতল বারবার চেঞ্জের সময় রাজকে জড়িয়ে ধরছিল। রাজ শীতলের কপালের চুলগুলো সরিয়ে নিয়ে চুমো দিয়ে শীতলকে ছেড়ে ডোর খুলল। রোদ রেগে রাজের কলার ধরল। তুই শীতলকে এভাবে আনলি কেন? আর রুম লক করলি তুই? তোর এত বড় সাহস আমার বোনের গায়ে হাত দিস? তোকে তো আমি... রাজকে আঘাত করতে যাবে, ঠিক তখনই রাজ রোদের হাত ধরে ফেলল। তোর হাত আমি গুড়িয়ে ফেলতে পারি, সেটা তুই ভালো করে জানিস। ছোটবেলায় একবার তোর হাত ভেঙে ফেলেছিল, ভুল করে তখন আমি স্যারের হাত ভেঙে ফেলেছিলাম। এই কথাটা মনে আছে তোর নিশ্চয়? আমার ওয়াইফের বড় ভাই তুই, সম্পর্কে আমার বড় হোস তুই, তাই তোর অপমান সহ্য করি আর করব। আরেকটা কথা শোন, বোনকে যারদের সাথে পাঠাবি না, বোনের দায়িত্ব ঠিকভাবে পালন করবি। রাজ পেছন দিক দিয়ে শীতলকে দেখে রোদের হাত ছেড়ে দিয়ে বলল, ফলি, ওকে গরম স্যুপ খাওয়াবে ঘুম ভাঙলে। ওর শরীর খুব দুর্বল, ওর খেয়াল রেখে যেন ঠান্ডা না লাগে। ওর ঠান্ডা লাগলে তোমাকে এই শীতে ঠান্ডা পানিতে চুবাবো, মাইন্ডেড। রাজ নিজের রুমে বসে আছে জানালার দিকে তাকিয়ে, কারণ শীতলের বেরিয়ে জানালা রাজের রুমের জানালার কাছাকাছি। শীতলকে দেখা যাচ্ছে খুব ভালো করেই। রাজ কিছু খায়নি, কারণ শীতলও কিছু খায়নি। শীতলের জন্য রাজের টেনশন হচ্ছে। শীতল খুব দুর্বল হয়ে পড়েছে, যার কারণে সে ঘুম থেকে উঠছে না। শীতল সেই দুপুরে খেয়েছিল,
আর এত ধকলের পর এখনো শীতল কিছু খায়নি। রাজের ইচ্ছে করছে শীতলের কাছে গিয়ে শীতলকে ঘুম থেকে ডেকে তুলে কিছু গরম খাবার খাইয়ে দিতে, কিন্তু তার উপায় নেই রাজের কাছে। রাজ শীতলের কাছে গেলেই রোজ ঝামেলা করবে। শীতল কিছু বলতেও পারবে না, সহ্য করতে পারবেও না, শুধু মন খারাপ করে কাঁদবে। এই শরীরে শীতলের পক্ষে এসব সহ্য করা কঠিন হবে। রাজ শীতলকে নিজের জন্য আর কোনো কষ্ট দিতে চায় না। শীতল ঘুম থেকেই বারবার নড়ে উঠছে আর গলায় হাত দিচ্ছে। রাজ বেশ বুঝতে পারছে শীতল তৃষ্ণার্ত। ফুলিটা বেডের পাশে ঘুমোচ্ছে। রাজ ফুলিকে কয়েকবার ডাকলো ইশারাতে, তবুও ফুলির টনক নড়ল না। রাজ হঠাৎ ফোন দিয়ে ফুলিকে কল করলো। ফুলি ঘুম জড়ানো কণ্ঠে বলল, দুঃখিত, এই মুহূর্তে নেটওয়ার্ক আর ফোন অফ। রাজ চিৎকার করে বলল। Just shut up, you bloody fool. ফুলি ধরফর করে দাঁড়িয়ে বলল, সরি স্যার। Bloody fool. শীতলে পানির পিপাসা পেয়েছে, পানি খাও যাও, আর গরম স্যুপটাও ঘুমের মধ্যে খাইয়ে দাও। ফুলি শীতলকে পানি খাওয়ালো আর শীতলকে কিছু গরম স্যুপ খাওয়ালো। রাজ আবার ফোন করে বলল, শীতলে গায়ে মোটা কম্বল দাও, আর নজর রাখবে যেন কম্বল সরে না যায়। আর ইউ ফুল গার্ল, নিজের গায়ে কম্বল দিয়ে ভালোভাবে ঘুমাবে, বুঝে গিয়েছে কথা? ফুলি ভয়ে বলল। জি, বোঝা গিয়েছে। শীতল ঘুমোচ্ছে আর রাজ জানালার সামনে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে শীতলের ফেস চিকচিক করছে। ইচ্ছে থাকলেও রাজ শীতলের কাছে যেতে পারছে না। রাজের চোখে ঘুম নেই। সে সারা রাত শীতলকে ঘুমন্ত অবস্থায় দেখবে ঠিক করেছে। শীতল খুব দুর্বল, তাই কখন কি হয় এই জন্যই রাজ শীতলকে গার্ড দেবে। রাজ ভাবছে এমন একটা প্ল্যান করতে হবে যাতে শীতল কেন এমন করছে আর কিসের জন্য বাধ্য হচ্ছে রাজের কাছ থেকে দূরে যেতে চাচ্ছে সেটা যেন বের হয়ে আসে। এভাবে শীতলের কষ্ট আর তার নিজের কষ্ট সহ্য করা যাচ্ছে না। রাজের খুব কষ্ট হয় শীতলকে ছাড়া বিছানায় ঘুমোতে। স্লিপিং পিল খেয়ে ঘুমাতে হয় রাজকে। এতে যদি ঘুম হয়ে কিছুটা ব্যথা কমে রাজের। রাজ এই 1 বছর সবসময় শীতলের সাথে ঘুমিয়ে অভ্যস্ত। যত যাই করুক রাজ শীতলের সাথে, বাট রাজ শীতলের সাথেই ঘুমিয়েছে। ভোরের দিকে রাজের চোখ লেগে গিয়েছিল। চোখ খুলে রাজ শীতলকে দেখতে পেল না। রাজ ভাবলো শীতল ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছে। রাজও ফ্রেশ হতে গেল ওয়াশরুমে। শাওয়ারে দাঁড়িয়ে রাজ শাওয়ার নিচ্ছে কোমরে তোয়ালে পেঁচিয়ে, আর ভাবছে বেটা শালক রোদকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। শীতলের কানে ফোন ধরলো। শীতল যেই ফোন সরাতে চাইলো তখনই রাজের কণ্ঠ ভেসে আসলো। প্লিজ বউ, ফোন রেখো না প্লিজ। আমার একটা কথা শোনো, আমি কিছু খেতে পাচ্ছি না। তোমার হাতে রান্না করা খাবার তোমার হাতে খেতে মন চাচ্ছে আমার। তুমি রান্না করে লুকিয়ে ছাদি নিয়ে এসো প্লিজ, আমার খুব খিদে লেগেছে। শীতলের প্রাণ যেন ধক করে উঠল। এখনো রাজ না খেয়ে আছে। শীতলও কিছুই খেতে পারে না, শুধু খাওয়ার ভান করে, লুকিয়ে খাবার ফেলে দেয়। দেখুন আমি পারবো না, আপনি হোটেল থেকে আনিয়ে খেয়ে নিন। এতদিন তো রেস্টুরেন্টে রান্না খাবার খেয়েছি, তুমি তো জানো আমি বাইরের খাবার খেতে পারি না, আমার পেটে সমস্যা হয়, আমার গ্যাস বেড়েছে। শীতল প্লিজ কিছু করো, আমি না খেয়ে মরে যাচ্ছি তো। শীতল চুপচাপ চোখে পানি ফেলছে। রাজ বলল, আমি ওয়েট করছি, ফলি ম্যাডামের সাহায্যে তুমি রান্না করো, তারপর নিয়ে এসো আমার কাছে, দুজনে একসাথে খাবো। তুমি যতক্ষণ খাবার নিয়ে না আসবে ততক্ষণ আমি 1 ফোঁটা পানিও খাবো না। শীতল কিছু বলার আগেই রাজ ফোন কেটে দিল। শীতলের রাজের জন্য কষ্ট লাগলেও করার কিছু নেই। সে কিভাবে রান্না করবে, তাও আবার রাজের জন্য। শীতল বিকালে বসে আছে না খেয়ে, বারবার লুকিয়ে রাজকে দেখার চেষ্টা করছে সে। ফুলি কয়েকবার বলেছে রাজ ছাদে শুকনো মুখে দাঁড়িয়ে আছে। শীতলের কিছু করার নেই। শীতল লুকিয়ে জানালার পর্দা সরালো। অমনি রাজকে দেখতে পেল। রাজ সবে শাওয়ার করে শুধু টাওয়াল পরে বের হয়ে এসেছে জানালার পাশে। শীতলকে দেখে রাজ টেডি হাসি দিয়ে একটা ফ্লাইং চুমু দিল। শীতল লজ্জা পেয়ে ওখান থেকে সরে গেল। রাজ হালকা জোরে বলল, 1 ঘন্টার মধ্যে খাবার না আসলে আমি সরাসরি শ্বশুরবাড়ি চলে আসবো। শীতলের চোখগুলো বড় বড় হয়ে গেল। শীতল দৌড়ে গেল কিচেনে। 2টো কাজের মহিলা রান্না করছিল। শীতল তাদের জোর করে রান্নাঘর থেকে বের করে দিল। শীতল নিজের হাতে রান্না করছে। ফুলি মাঝে মাঝে সময় বাঁচানোর জন্য এটা ওটা এগিয়ে দিচ্ছে। রোদ আর তার বাবা মা ভেবেছে শীতল স্বাভাবিক হচ্ছে তাই রান্না করছে। তারা ভাবছে রাজকে হয়তো ভুলে যাচ্ছে শীতল। কিচেন থেকে এলাচির গন্ধ পেল রাজ। শীতল কলিজা ভুনা করছে, কাঁচা মরিচ দিয়েছে বেশ। রাজ ঝাল ঝাল কলিজা ভুনা খেতে পছন্দ করে। সেই সাথে রাজের ফেভারিট ডালের বড়া বানালো শীতল।
তারপর পেঁয়াজ কেটে ভিনেগার দিয়ে পেঁয়াজের সালাদ বানালো শীতল। রাজের এই খাবারগুলো ফেভারিট। শীতল তাড়াতাড়ি করে এই কয়েকটা পদ তৈরি করলো রাজের জন্য। রান্নার সুবাসে সারা বাড়িতে মোমো করছে। সন্ধ্যার পর শীতল লুকিয়ে ছাদে গেল। ফুলি সিঁড়িতে বসে পাহারার কাজে আছে। শীতল ছাদে যেতেই রাজ এগিয়ে এলো। রাজ ছাদের পাশে একটা মোম জ্বালালো। শীতল রাজের দিকে না তাকিয়ে খাবার সার্ভ করছে। রাজ মুচকি মুচকি হাসছে। রাজ খাবার দেখে খুশি হলো। রাজের পিড়াপিড়িতে শীতল রাজকে খাইয়ে দিচ্ছে। রাজ এমন ভাবে খাচ্ছে যেন অনেকদিন যাবত না খেয়ে আছে সে। রাজ চেটে পুটে শীতলের হাতও খেয়ে ফেলছে। রাজ খাওয়ার সময় শীতলকেও নিজের হাতে খাইয়ে দিল জোর করে। শীতলও বেশ খেলো। রাজ বলল, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবে। তোমার চেহারা কি হচ্ছে দেখেছো? খবরদার, আজকের পর থেকে খাবার ফেলবে না লুকিয়ে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। শীতল রাজের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। রাজ জানলো কিভাবে যে সে এই কাণ্ড করে। রাজ দুটো আঙুল দিয়ে ইশারা দিয়ে বলল, ওয়াচিং ইউ ডার্লিং ওয়াইফ। আমার নজর তোমার উপর থেকে সব সময়। খাওয়ার পর্ব শেষ হতেই শীতল চলে যেতে নিলে রাজ বলল, আর কিছু খেতে মন চাচ্ছে ডার্লিং? সব খাবার তো খাইয়েই দিলাম, আর কি বাকি আছে? রাজ ঠোঁটে হাত দিয়ে বলল, মিষ্টি খেতে ইচ্ছে করছে আমার। কখনোই না, চললাম আমি। শীতল পা বাড়াতেই রাজ শীতলকে কোলে তুলে নিল। তারপর রাজ শীতলের গালে গাল ঘষল। শীতলের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। রাজ শীতলের ঠোঁটের কাছে যেতেই ফুলি চলে এলো। সে জানালো শীতলকে সবাই খুঁজছে। রাজ রেগে বলল, তুমি এর সময় পেলে না? একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম। শীতল কোল থেকে নেমে রাজকে বলল তাকে যেতে দিতে, তা না হলে অনেক ঝামেলা হবে। একদিন রাতে রাজ ড্রাইভ করছে। হঠাৎ একটা মেয়ে এসে তার গাড়ির সামনে পড়ল। মেয়েটা বলল তাকে আজকের রাতটুকু আশ্রয় দিতে, কারণ কিছু গুন্ডা তার পেছনে পড়েছে। রাজ প্রথমে না করলেও পরে রাজি হলো। অসহায় একটা মেয়েকে একা ফেলে যাওয়ার কোনো মানে হয় না। রাজ মেয়েটাকে নিয়ে বাসায় গেল। রাজ মেয়েটাকে একটা রুম দেখিয়ে দিল। বাসাটা পুরো অন্ধকার ছিল। রাজ শার্টের হাতা ফোল্ড করে জানালার কাছে গেল শীতলকে দেখতে, বাট জানালার পর্দা দেওয়া ছিল। এটা শীতলের কাজ। রাজের ইচ্ছে করছে শীতলকে গিয়ে কতক্ষণ কামড়াতে, যাতে করে ওর শিক্ষা হয়। রাজ লাইট অন করতেই মেয়েটাকে দেখতে পেল। মেয়েটা শীতলের একটা শাড়ি পরে আছে। রাজের বেজায় রাগ উঠল। সে পাশে থাকা পানি খেলো। পানি খেতেই রাজের মাথা ঘুরছে। সে সামনে শীতলকে দেখতে পেল। শীতল রাজকে ধাক্কা দিয়ে বেডে ফেলে দিল। তারপর রাজের শার্ট খুলে ফেললো। রাজের জ্ঞান নেই। সকালে রোজ শীতলকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য শীতলের চোখ কাপড় দিয়ে বেঁধে ফেললো। শীতল বলল, ভাইয়া কোথায় নিয়ে যাচ্ছ প্লিজ বলো। একটা জিনিস দেখাতে, দেখলে তুই সত্যিটা বুঝতে পারবি। শীতলকে রোদ একটা রুমে নিয়ে গেল। শীতলকে চোখের কাপড় খুলে দিয়ে রোদ বলল, এই হলো তোর উপহার। ভাইয়ের তরফ থেকে এটা সত্যিই উপহার। দেখে নে বোন ভালো করে। শীতল বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ভোরের আলো সবে ফুটেছে। রাজের বুক ভার ভার লাগছে। রাজের মাথা ব্যথা করছে। রাজ চোখ মেলে তাকিয়ে একটা মেয়েকে নিজের বুকের উপর দেখলো। রাজ বড় ধাক্কা খেল। রাজ সামনে তাকিয়ে শীতলকে দেখতে পেল। শীতল বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শীতলকে বেশ দুর্বল দেখাচ্ছে, মনে হয় এক্ষুনি ফ্লোরে পড়ে যাবে। রাজ রোদকেও দেখতে পেল। কেমন করে যেন তার ছেলের হাসি হাসছে সে। রাজের পুরো বিষয়টা বুঝতে 1 সেকেন্ড সময় লাগলো। রাজ মেয়েটাকে উপর থেকে সরিয়ে দিয়ে বেড থেকে এক লাফে নিচে নামলো। রাজ নিচের দিকে তাকিয়ে দেখলো শুধু একটা প্যান্ট পরা সে, গা পুরো খালি, গায়ে প্রচুর লিপস্টিকের দাগ। রাজ শীতলকে কিছু বলবে তার আগে শীতল রাজের সামনে গেল। শীতল শুধু একটাই কথা ভাবছে, রাজ যত সাধু হোক সে একটা মেয়ের সম্মান হানি করেছিল, আর এখন যা করছে তা তার কাছে আশা করা যেতে পারে এটা কোনো অবিশ্বাস্য ঘটনা নয়। শীতলের কথা হচ্ছে এতদিন তাহলে রাজ তার সাথে অভিনয় করছিল। এখনো রাজ প্রতিশোধের কথা ভুলিনি। শীতলের বুক ফেটে কান্না আসছে। শীতল রাজের সামনে গিয়ে রাজকে কষিয়ে দুটো থাপ্পড় মারলো। রাজ গালে হাত দিয়ে বলল, যত খুশি মারো, বাট আমাকে অবিশ্বাস করো না। তুমি তো আমাকে চেনো। তুমি ছাড়া আমি কোনোদিনও কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখিনি। শীতল হাত দিয়ে রাজের কথা থামালো। শীতল রাজের কলার ধরে বলল, আপনি বলতে ঘৃণা লাগছে আমার তোকে। ঠিক বলেছিস তুই, তোকে আমার থেকে ভালো কেউ চেনে না। গত 1 বছর তুই আমাকে শুধু প্রস্টিটিউটের মতো ইউজ করেছিস। আমার যে সুন্দরী কখনো দেখিসনি লাইফে, তাই হয়তো অন্য মেয়ের দিকে তাকানোর রুচিটাও ছিল না তোর।
আজকে তুই প্রমাণ করি তুই আসলেই একটা অমানুষ ধর্ষক, একটা জানোয়ার। তুই তোর মতো একটা ধর্ষকে জাস্ট ঘৃণা করা যায়, ভালোবাসা না। রাজের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সে নিজের কান আর চোখকে বিশ্বাস করতে পারছে না। রাজের মনে হলো সে স্বপ্ন দেখছে। স্বপ্ন যে এত ভয়ঙ্কর হয় সেটা রাজের জানা ছিল না। শীতল, আমাকে একটা চিমটি কাটো তো, মনে হয় স্বপ্ন দেখছি।